নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। অনেকে বলছেন যে উত্তরটাই শুধু জানা নেই, কিন্তু প্রশ্নটা সহজ। কি প্রশ্ন? পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন আদৌ হবে কিনা, হলে কবে হবে, ক দফায় হবে, এবং তার যা প্রস্তুতি সেটা শেষ মুহূর্তে সারা সম্ভব না। আবার অনেকে বলছেন যে প্রশ্নটাও সহজ, উত্তরটাও জানা, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। মূল যে প্রশ্নটা সেটাকেই অ্যাড্রেস করা হচ্ছে না, সেটার সমাধানই অমীমাংসিত থেকে যাচ্ছে। সেটা হচ্ছে যে এই নির্বাচনে সম্পূর্ণভাবে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব কার? রাজ্য নির্বাচন কমিশনের নাকি রাজ্য সরকারের? আর এই প্রশ্নটায় কোনো সঠিক দিক নির্দেশ নেই বলে আজকে এইখানে 6 দিন আগে নির্ধারিত নির্বাচন যেদিন শুরু হওয়ার কথা তার থেকে 6 দিন বা 1 সপ্তাহ আগে দাঁড়িয়েও বোঝা যাচ্ছে না আদৌ নির্বাচনটা হবে কি না। আজকে গোটা দিন কলকাতা হাইকোর্টে যা চললো, কোর্টের ভেতরে, কোর্টের বাইরে, নির্বাচন কমিশনের অফিসে, রাইটার্স বিল্ডিংয়ে আপনাদের দেখাবো। কিন্তু তার আগে কাদের এই মুহূর্তে ঠিক কী অবস্থান আগে পরিষ্কার করে দিই। যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের বলি যে রাজ্য পঞ্চায়েত নির্বাচনটা যদি একটা টেস্ট ম্যাচ ধরি, তাহলে মঙ্গলবার দিনের শেষে স্কোরবোর্ডটা কিন্তু ঠিক এইরকম দেখতে লাগছে। কলকাতা হাইকোর্টের প্রস্তাব যে পঞ্চায়েত নির্বাচন হোক 5 দফায়, 2, 4, 6, 8 এবং 9 জুলাই। রাজ্য সরকারের পাল্টা প্রস্তাব 4 দফায় ভোট, 2, 4, 6, 9 জুলাই। আর রাজ্য নির্বাচন কমিশনের সাফ বক্তব্য যে রাজ্য সরকার কমিশনের সন্তুষ্টি অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর প্রতিশ্রুতি না দিলে দফা পরিবর্তন করেও কোনো লাভ হবে না। একেবারে সরাসরি আমরা যদি কোট আনকোট বলি, মহামান্য আদালতে বলছেন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল, এনি ফার্দার রিশিডিউলিং অফ দ্য পঞ্চায়েত ইলেকশন মাস্ট বি ডান আফটার স্টেট গভর্নমেন্ট এনশিওর দ্য availability of the security personnel to the satisfaction of the state election commission. আমি আরেকবার শেষ বাক্যের শেষ অংশটা জোর দিয়ে বলতে চাইব, টু দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য স্টেট ইলেকশন কমিশন। ঠিক এইখানে দাঁড়িয়ে আছে আমাদের এই সংশয়ের ত্রিফলা। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন, একদিকে আছেন কংগ্রেস নেতা এবং আইনজীবী অরুণাভ ঘোষ, আছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, আছেন কামদুনি গ্রামের সেই মাস্টারমশাই যাকে এই অনুষ্ঠানে আনতে পেরে সত্যি আমার গর্ববোধ হচ্ছে। 13 বছর ধরে ওই প্রাথমিক স্কুলে পড়াচ্ছেন প্রদীপ মুখোপাধ্যায়, আছেন শতপর্ণা মুখোপাধ্যায়, প্রদীপবাবুর কন্যা। আমার অন্যদিকে আছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায় এবং ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়। আমি প্রথমে আপনাদের দেখাবো যে আজকে ওই যে বলছিলাম হাইকোর্টের বাইরেও একটা বিপুল কর্মযজ্ঞ হয়েছে এবং নানা সময় যুক্তি আবেগ চাপানুতর হয়েছে। ঠিক কী হয়েছে কলকাতা হাইকোর্টের বাইরে দেখাবো। একদিকে হাইকোর্টের প্রস্তাব, অন্যদিকে রাজ্যের পাল্টা প্রস্তাব, তারই মাঝে রাজ্য নির্বাচন কমিশনের বাহিনী সওয়াল। সব মিলিয়ে মঙ্গলবারও পঞ্চায়েত নির্বাচন ঘিরে দিনভর টান টান উত্তেজনার সাক্ষী রইল রাজ্যবাসী। কখনো হাইকোর্টে, কখনো মহাকরণে, কখনো আবার রডন স্ট্রিটে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে। প্রতি মুহূর্তে নতুন আপডেট। সকাল 10:30 হাইকোর্টে প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে শুরু হলো শুনানি। কোর্টরুমে উপস্থিত সবার মুখে তখন একটাই প্রশ্ন, আজ কি কাটবে পঞ্চায়েতের জট? মিলবে সমাধান সূত্র? সকাল 11টা 5 দফায় পঞ্চায়েত ভোট করানোর প্রস্তাব দিল হাইকোর্ট। আদালতের প্রস্তাব, ভোট করা হোক 2, 4, 6, 8 এবং 9 জুলাই। হাইকোর্টের নির্দেশ, সমাধান সূত্র খুঁজতে কমিশনের দফতরে গিয়ে আলোচনা করুন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। যদিও আদালতে সওয়াল জবাব চলাকালীন কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল স্পষ্ট জানিয়ে দেন, রাজ্য সরকার কমিশনের সন্তুষ্টি অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর প্রতিশ্রুতি না দিলে দফা পরিবর্তনের কোনো প্রশ্ন নেই। দুপুর 1টা আদালতের নির্দেশ পাওয়ার পরই তৎপরতা শুরু মহাকরণে। মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠকে বসেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। কিছুক্ষণ পর বৈঠকে যোগ দেন পঞ্চায়েত মন্ত্রীও। দুপুর 1:45 বৈঠক করতে মহাকরণ থেকে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের উদ্দেশ্যে রওনা হন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। দুপুর 2:10 কমিশন দফতরে পৌঁছলেন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। সঙ্গে যান রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায় এবং এডিজি আইন শৃঙ্খলা বাণীব্রত বসুও। দুপুর 2:15 মাত্র 5 মিনিট বৈঠক করেই বেরিয়ে যান ডিজি, যদিও বৈঠকে ছিলেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। দুপুর 2:25 15 মিনিটের মাথায় শেষ বৈঠক।
কমিশনের দপ্তর থেকে বেরিয়ে এলেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। কমিশন সূত্রে খবর, নিষ্ফলা বৈঠক থেকে মেলেনি কোনো সমাধান সূত্র, কারণ বাহিনী নিয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দিতে পারেনি রাজ্য। দুপুর 2:50 মহাকরণে ফিরে ফের মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠকে বসলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি। ইতিমধ্যেই মহাকরণে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তার কথার ওপর ভিত্তি করে রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা। তবে কি আদালতের 5 দফা প্রস্তাব মেনে নিতে চলেছে রাজ্য? কোর্টে চলছে, কোর্টের রায় এখনো হয়নি। আমি আশা করি ভালো রায় হবে, ইলেকশনটা হবে। আমি ইলেকশনের পক্ষে, যারা পক্ষে নয় তাদের কথা আলাদা। কিন্তু কিছুক্ষণ পরই উঠে আসে নতুন ছবি। দুপুর 3:15 আদালতের প্রস্তাব না মেনে পাল্টা 4 দফায় পঞ্চায়েত ভোট করার প্রস্তাব দিল রাজ্য সরকার। সরকারের প্রস্তাব, ভোট হোক 2, 4, 6 ও 9 জুলাই। রাজ্যের প্রস্তাব অনুযায়ী প্রথম দফায় ভোট বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 4 জুলাই দ্বিতীয় দফায় ভোট 5 জেলায়। ওই দফায় রাজ্য ভোট করাতে চায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি ও বর্ধমানে, অর্থাৎ শাসক দল তৃণমূলের গড় বলে পরিচিত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একই দফায় ভোট করাতে চায় রাজ্য সরকার। এদিকে তৃতীয় দফায় 6 জুলাই ভোট 4 জেলায়, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা ও বীরভূমে। চতুর্থ ও শেষ দফায় ভোট হওয়ার কথা 9 জুলাই। ওই দিন রাজ্য ভোট করতে চায় কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। নতুন করে দফা বিন্যাসের প্রস্তাব দিলেও বাহিনী নিয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি রাজ্য। এরপরই নয়া প্রস্তাব অনুযায়ী কোন দফায় কত বাহিনী লাগবে তা কমিশনকে হিসেব করতে বলে আদালত। হিসেব করার জন্য কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল এবং লক্ষ্মীচাঁদ বিহানির দিকে একটি ক্যালকুলেটর এগিয়ে দিয়ে প্রধান বিচারপতি বলেন, আপনারা হিসেব কষে দেখুন এই প্রস্তাব অনুযায়ী কত বাহিনী লাগবে। তারপরই আদালত জানিয়ে দেয়, বুধবার সকাল 10:30টায় ফের এই মামলার শুনানি হবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, দীপক ঘোষ ও সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা। রীতিমতো ক্যালকুলেটরে আর সাদা কাগজে হিসেব কষার চেষ্টা হয় কলকাতা হাইকোর্টের মধ্যে। বারবার নাটকীয় দৃশ্য এবং দৃশ্যাবলীর পরিবর্তন। আজকে কলকাতা হাইকোর্টের ভেতরে টেলিভিশন সেটের সামনে এই মুহূর্তে যারা আছেন তাদের অনেকেরই থাকার সুযোগ হলো না। আমরা চেষ্টা করেছি ছবির মাধ্যমে, গ্রাফিক্সের মাধ্যমে কি হলো সেই ঘটনা আজকের এই মামলা নিয়ে আপনাদের সামনে হাজির করতে। মঙ্গলবার পঞ্চায়েত মামলার শুনানির শুরুতেই কেন্দ্রীয় সরকারের আইনজীবী সিদ্ধার্থ শঙ্কর সরকার বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু তা সত্ত্বেও কেন্দ্র বাহিনী দিতে পারবে না। কেন্দ্রীয় সরকার সচরাচর কোনো রাজ্যে পঞ্চায়েত ও পুরসভা ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী দেয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হলে তখন ব্যতিক্রম ঘটানো হয়। এরপরই প্রধান বিচারপতি অরুণ মিশ্র বলেন, কেন্দ্রের কাছে যখন বাহিনী পাওয়া যাচ্ছে না, তখন প্রথম পর্বে প্রায় 1 লক্ষ পুলিশ ঘাটতি হচ্ছে। এটা বিশাল ঘাটতি। এরপরই অ্যাডভোকেট জেনারেলকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, তাহলে উপায় কি? তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, দুভাবে এই সমস্যার সমাধান করা যায়। বাহিনী নেই বলে ভোট বন্ধ করে দেওয়া যায়, কিন্তু এটা কেউই চায় না। তাহলে দ্বিতীয় উপায়, ভোটের দফা বাড়িয়ে দেওয়া যেতে পারে। তখনই উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেন সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোনোভাবেই 9 জুলাইয়ের ওপারে ভোট করা সম্ভব নয়, কারণ 10 তারিখ থেকে রমজান মাস শুরু, 10 জুলাই রথযাত্রাও। কমিশনের আশঙ্কা অমূলক, এত বাহিনীর প্রয়োজন নেই, রাজ্যের পরিস্থিতি এত খারাপ নয়। এরপরই প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, বাহিনীর প্রয়োজন সবসময় আশঙ্কার পরিপ্রেক্ষিতেই হয়। আগাম সতর্কতা নেওয়াই হচ্ছে বাস্তবোচিত সিদ্ধান্ত, কারণ কোনো ঘটনা ঘটে গেলে ক্ষত মেরামত ছাড়া আর কিছুই করার থাকে না। এরপরই 2 বিচারপতি প্রস্তাব দেন, 2, 4, 6, 8 ও 9 জুলাই 5 দফায় ভোট করা যায় কিনা কমিশন ও রাজ্য সরকার নিজেদের মধ্যে আলোচনা করে আদালতকে জানাক। কমিশনের দপ্তরে গিয়ে আলোচনা করুন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। দুপুর 3টায় ফের শুনানি। ঘড়ির কাঁটা দুপুর 3টের ঘর ছুঁতেই ফের শুরু হয় শুনানি। হাইকোর্টের 5 দফার প্রস্তাব খারিজ করে আদালতে 4 দফায় ভোট করার প্রস্তাব দেয় রাজ্য সরকার। রাজ্যের প্রস্তাব পাওয়ার পরই কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল ও লক্ষ্মীচাঁদ বিহানির দিকে ক্যালকুলেটর এগিয়ে দেন প্রধান বিচারপতি। বলেন, হিসেব কষে জানান এই নয়া প্রস্তাব অনুযায়ী রাজ্য পর্যাপ্ত বাহিনী দিতে পারছে কিনা। এরপরই দেখা যায় জোর কদমে হিসেব কষতে শুরু করেন সরকার এবং কমিশনের আইনজীবীরা। পরিস্থিতি বুঝে প্রধান বিচারপতি বলেন, আপনারা হিসেব কষুন, বুধবার আমাকে জানান হিসেব কি দাঁড়াচ্ছে। বুধবার সকাল 10:30টায় ফের শুনানি হবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।
আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে চলে যাব, আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়। ভগবতী প্রসাদ বাবু, প্রথমেই আপনার কাছে যাব কিছু ফিগার্স নিয়ে। দর্শকদের বলে দিতে চাইবো যে কমিশনের বক্তব্য খুব পরিষ্কার, যে তারা এই যে 4টি ফেজ যেটা রাজ্য সরকার প্রপোজ করেছে, কোন ফেজে কতজন পুলিশ কর্মী লাগবে সেই বিষয়ে একেবারে স্পষ্ট ফিগার দিয়ে দিয়েছে আমাদের কমিশনের সূত্রে, তাই খবর। প্রথম পর্যায়ে 66,292 জন পুলিশ কর্মী লাগবে, দ্বিতীয় পর্যায়ে 86,288 জন পুলিশ কর্মী লাগবে, তৃতীয় পর্যায়ে 57,679 জন পুলিশ কর্মী লাগবে এবং চতুর্থ পর্যায়ে 34,509 জন পুলিশ কর্মী লাগবে। রাজ্য সরকারের তরফ থেকে হিসেবটা একেবারে পরিষ্কার, মোটামুটি কম বেশি 55,000 পুলিশ কর্মী রাজ্যের হাতে আছে, তার ভেতর সর্বোচ্চ 35 থেকে 40,000 পঞ্চায়েত নির্বাচনের জন্য ব্যবহার করা যাবে। আমি ভগবতী প্রসাদ বাবুর কাছে আসবো। ভগবতী প্রসাদ বাবু, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে দীর্ঘদিনের বিচার বিভাগীয় অভিজ্ঞতা আপনার কি মনে হচ্ছে, যেখানে দাঁড়িয়ে আছে আজ 6 দিন আগে, কালকে 10:30টায় আবার শুনানি শুরু হবে, এ রাজ্যে পঞ্চায়েত ভোট কি হবে? বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইলেকশন হওয়া অসম্ভব। কারণ হচ্ছে যে আর্টিকেল 243 উইদিন ব্র্যাকেট 3-তে সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে যে ইলেকশন কমিশন যত ফোর্স চাইবে সেটা রাজ্য সরকারকে দিতে বাধ্য থাকবে। অর্থাৎ এখানে দর কষাকষি বা পাল্টা হিসেব এর কোনো অবকাশ নেই। অর্থাৎ ইলেকশন কমিশন যা চাইবে ফোর্স তাকে দিতে হবে। কারণ একটা কথাই সংবিধানে লেখা আছে, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে ইলেকশন করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনারের, রাজ্য সরকারের না, আর কোর্টেরও না। অতএব যে পরে সংবিধান দায়িত্ব দিয়েছে তার যে ক্ষমতা সংবিধানে বলা আছে সেই ক্ষমতাকে আপনাকে মান্যতা দিতে হবে, তা না হলে সেই ইলেকশনটা কিন্তু সংবিধান সম্মতভাবে হবে না। ভগবতী প্রসাদ বাবু, এই পরিষ্কার দেখা যাচ্ছে যে ফিগারগুলো দর্শকদের সামনে আমি রাখলাম, তাতে 4টে ফেজ রাজ্য সরকার নির্দেশিত এবং সেই 4টি ফেজের মধ্যে মাত্র বা একটি ফেজে যে ডিমান্ড কমিশনের সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য সেইটা পূরণ করা যাচ্ছে। বাকি 3টে ফেজে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ফেজে কিন্তু একেবারে পূরণ হচ্ছে না। কি বলবেন আপনি? তাহলে ইলেকশন কমিশন তো ইলেকশন করতে পারবে না। কারণ এখানে নিয়ম হচ্ছে ইলেকশন কমিশনের যে হিসেব বা তার যা প্রয়োজন, সে প্রয়োজন মাফিক তাকে স্টাফ দিতে হবে, পুলিশ দিতে হবে। সেটা না দিলে আপনার ইলেকশন করা যাবে না। আর একটা প্রশ্ন আছে যে হাইকোর্ট 5 দফা বলে একটা প্রস্তাব দিয়েছিলেন, সেটা রাজ্য সরকার বলে না 5 না 4। কিন্তু প্রশ্ন হচ্ছে 5 হতে পারে, 4 হতে পারে, কিন্তু রাজ্য সরকারকে তার কারণ বলে রিজন দিতে হবে। রিজন মানে অর্থাৎ কারণ, যে কেন 5 দফা সম্ভব না 4 দফা করা, এবং তারা দেখাতে পারে 4 দফা করলে ভালো হবে, একটা রিজন দিতে হবে। কিন্তু ভগবতী প্রসাদ বাবু, এই রিজন বা কারণ তো রাজ্য সরকারের কাছ থেকে জানতে চাওয়া হয়নি, রাজ্য সরকার দেয়নি। অর্থাৎ কিনা একটা আইনের একটা বিধান আছে, অর্ডার ডিসিশন উইদাউট রিজনস ইজ ইললিগাল। আচ্ছা, আমি আরেকটা জায়গায় আসবো, সেটা হচ্ছে আপনি আর্টিকেল 243 কথা বলছিলেন। আপনিও নিশ্চয়ই জানবেন, বহুবার বলেছেন যে কিষাণজি তোমার ভার্সেস মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আহমেদাবাদের যে 5 জন সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে কনস্টিটিউশনাল বেঞ্চ, তাতে পরিষ্কার করে 27 নম্বর পরিচ্ছেদে লেখা হচ্ছে যে ইট ইজ অ্যাকর্ডিংলি টু বি নোটেড দ্যাট ইন দ্য ম্যাটার অফ দ্য কন্ডাক্ট অফ ইলেকশনস দ্য গভর্নমেন্ট কনসার্ন শ্যাল হ্যাভ টু টেন্ডার ফুল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কোঅপারেশন to the State Election Commission and respect the latter's assessment of the needs in order to ensure free and fair election are conducted. তো এর পরে কি কোনো বিভ্রান্তির জায়গা থাকে যে কমিশন সন্তুষ্টি বিধান না করে, কমিশনকে সন্তুষ্ট না করে নির্বাচনে যাওয়া সম্ভব আইনত? এটা আমি প্রথম থেকেই বলেছি যে ইলেকশন কমিশনের যে ক্ষমতা আছে, তার যা চাহিদা আছে, সে চাহিদাটা মেটাতে হবে।
আমি একটা সম্ভাবনার প্রশ্নে যাই যে আগামীকাল মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বললেন যে ঠিক আছে 4 দফায় নয় 5 দফায় করো, সেক্ষেত্রে কি সম্ভব? একটা সলিউশন কি আসা সম্ভব? ইলেকশন কমিশন কি মানতে বাধ্য, নাকি উচ্চতর আদালতেও তারা যেতে পারে? কারণ হচ্ছে শুনুন, কথা হচ্ছে একটা প্রথম মনে রাখতে হবে যে হাইকোর্ট হোক আর সরকার হোক আর ইলেকশন কমিশন হোক, প্রত্যেককেই সংবিধান মেনে চলতে হবে। ভগবতেশ্বর বাবু, এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে যেখানে এই যে 28 নম্বর অনুচ্ছেদ এই মামলার 5 জন বিচারপতির যে সাংবিধানিক বেঞ্চ, সেখানে বলা হচ্ছে যে এই রকম যে একটা সংঘাতের পরিস্থিতি অ্যাজিউম করে যে ইট ইজ নট রিসিভিং দ্য কোঅপারেশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট কনসার্ন ইন ডিসচার্জিং ইট constitutional obligation of holding the election to the panchayat and municipalities within the time mandated in the court, it will be open to the state election commission to approach the high courts in the first instance and thereafter the supreme court for a writ. আপনার কি মনে হয় যে এতে সুপ্রিম কোর্টে এরপর রাজ্য সরকার যেতে পারে যে তাদের সন্তুষ্টি বিধান না হলে রাজ্য নির্বাচন কমিশন মার্জনা করবেন? রাজ্য নির্বাচন যেতে পারে, কারণ সে দেখতে পাচ্ছে যে ইলেকশন করা যাচ্ছে না না, এবং সেখানে হাইকোর্ট একটা স্ট্যান্ড নিয়েছিল, সেই স্ট্যান্ডটাও ঠিক কি ঠিক না সেটা পরখ করে দেখা দরকার। কারণ হচ্ছে তা না হলে সবাই কিন্তু ইলেকশন কমিশনের দিকে আঙুল তুলবে যে ইলেকশন কমিশনই দায়ী ইলেকশন না করার জন্য। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে কোথাও কি মূল যে প্রশ্ন যেটা সেখানটা অ্যাড্রেস করা হচ্ছে না, সেইটার যদি মীমাংসা হতো যে সুষ্ঠুভাবে নির্বাচন করার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের না রাজ্য সরকারের, তাহলে এই বারবার টানাপোড়েনগুলো হতো না। সুপ্রিমেসি কার, এইটা যদি নির্দিষ্ট হয়ে যেত। সুপ্রিমেসিটা হচ্ছে ইলেকশন কমিশনের 243(k)তে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় একটা ধোঁয়াশা চলছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আলোচনায় ফিরবো। আমি একেবারে ব্যবহারিক দিকে আসবো সুজনদা আপনাদের কাছে, যে ধরুন আমরা তখন হইনি, আমাদের থেকে যারা সিনিয়র তারা বলেন যে নকশাল আমলে এরম একটা সময় ছিল যে পরীক্ষা হবে কিনা এরা অনিশ্চয়তার তৈরি হয়েছিল, সবাই যে যার মতো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছিল এবং শেষ পর্যন্ত কোনো পরীক্ষা ছাড়া সেই বছর এক ক্লাস থেকে অন্য ক্লাসে সমস্ত স্কুলে উত্তীর্ণ করে দেওয়া হয়। আপনার কাছে প্রশ্নটা একেবারে ব্যবহারিক, যে আপনাদের তো নানা রকম সিপিএমের মেশিনারির কথা আমরা শুনেছি, বুথ কমিটি, ফেস্টুন, পোস্টার, ফ্ল্যাগ, এইটা আর 6 দিন বাকি, এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট পরিষ্কার ছবি পাওয়া যাচ্ছে না। আপনারা কিভাবে ভোটের প্রস্তুতি করছেন দলীয়ভাবে? একটা কথা চালু আছে না, চিংড়ি মাছের বাজার, মানে এর চাইতে চূড়ান্ত বিশৃঙ্খলা এবং অপরিকল্পনা তো বটেই। কে কি করবেন কিছু বুঝতে পারছেন না, সেটা আমাদের প্রার্থী হোক, তৃণমূলের প্রার্থী হোক, খরচ হচ্ছে, দেয়াল লেখা হচ্ছে, তৃণমূলের প্রার্থীরা খুব ফিস্ট করছেন, তাদের খরচও হচ্ছে। আমাদের না হয় তবু প্রার্থীর চাইতে পার্টির খরচ মুখ্যত, ওদের তো আবার প্রার্থীর খরচটা অনেক বেশি, প্রার্থীরা খুব অসুবিধা আছে, খুবই। এবং এর যে একটা কি কাণ্ড চলছে, এতে এই এত খরচ করার পর কিছু লোক যদি শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, তার দায় কে নেবেন? আমি বলবো এটা একটা সার্কাস, জোকার পার্টি সার্কাস, যা হচ্ছে সেটা সার্কাসের মতন হচ্ছে। দেখুন সুমনবাবু, এত জিনিসের দরকার ছিল না। রাজ্য সরকার পঞ্চায়েতের ভোট করবে না, এটা ডিসাইডেড, অনেক আগে থেকেই সিদ্ধান্ত করে রেখেছে তারা ভোট করবে না। আজকেই মুখ্যমন্ত্রী মহাকরণে দাঁড়িয়ে বলেছেন যে আজকেও মুখ্যমন্ত্রী বলেছেন আমরা ভোটের পক্ষে, কাল জনসভায় বলেছেন যে আপনারা সবাই ভোটের পক্ষে নয় তাই কোর্টে গেছেন। সেখানে অনেক কিছু বলেছেন যে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি মিলে নাকি জোট করেছে। এটা বলার আগে ওনার মহাজোট, এটা বলার আগে ওনার ভাবা দরকার ছিল যে উনি কংগ্রেসের সঙ্গে সরকার করেছেন, জন্মেছেন কংগ্রেসের ঘরে, বিজেপির সঙ্গে সরকার করেছেন, মুখে তো কথা বলতে ট্যাক্স লাগে না, উনি বলে যাচ্ছেন। এনিহাউ, তো তাতে ভোট উনি করবেন না, এটা কার্যত ডিসাইডেড, সরকার ভোট করবে না, ডিসাইডেড। সুব্রতবাবু খুবই ব্যস্ত, আদারওয়াইজ ওর ডিপার্টমেন্টের ইলেকশন, কিন্তু গত 2-3 দিন ধরে প্রায়শই ওনার দেশের বাড়ি সারেঙ্গাবাদে, সেখানে বন্ধু বান্ধবদের সঙ্গে সন্ধ্যাবেলা ওনার প্রচুর আলাপ পরিচয়, গল্প করতে হচ্ছে। উনি বুঝে গেছেন, উনি অনেক আগে থেকেই জানেন ভোট হবে না, ওনার টেনশনটা অনেক কম।
এটা কি বলছেন? মাননীয় মুখ্যমন্ত্রী নিজে জেলায় জেলায় ঘুরছেন, নির্বাচনী প্রচার করছেন, যদি না হয় বা সেটা ঘুরছেন, অ্যাজাম্পশন থাকে উনি এত পরিশ্রম করতেন। জ্যোতিপ্রিয় বাবু ঘুরছেন, সুব্রত বাবু ওদের চাইতে অনেক সিনিয়র, ওনাকে কিন্তু ঘরে ঘুরতে দেখছি না আমরা কেউই। এনিহাউ সেটাও বড় কথা না, বড় কথা হচ্ছে আসলে রাজ্য সরকার ইলেকশন কমিশন ডিসাইডেড। যদি আপনি ভালো করে দেখেন তাহলে কলেজের নির্বাচন না, সমবায় নির্বাচন না, পৌরসভা অথবা পঞ্চায়েতের উপনির্বাচন গত 2 বছর ধরে না, একটাও হয়নি। পৌরসভা নির্বাচন ইতিমধ্যেই পিছিয়ে গেছে। পঞ্চায়েতের ভোট যেটা হওয়ার কথা মে মাসে, একেবারে ভরা বর্ষার মধ্যে জুলাই মাসে ঠেলে দিয়ে গ্রামের লোককে বিপদে ফেলা। ডিসেম্বরে করতে রাজি, ফেব্রুয়ারিতে করতে রাজি, জুলাইতে করতে রাজি, মে মাসে নয়, যখন করার কথা সেই সময়টা ছাড়া বাকি যে কোনো সময় করতে রাজি। এই হচ্ছে সরকারের বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাটিটিউড। এখন নির্বাচনটা বিশেষ করে বিধানসভা উপনির্বাচন 3টে হয়ে যাওয়ার পর বোধহয় আরেকটু মনে করেছেন না হওয়াটা অবশ্যই জরুরি। হাওড়ার নির্বাচনের পর 1,86,000 নেমে যদি 26 হয়, তৃণমূলের নেতাকর্মীরাও তো বোঝেন যে ওটা আসলে জিত হয়নি, ফলে অবশ্যই ভোট নয়। এটা তৃণমূলের দিক থেকে আমি একটু বলিনি, অনেক চান্স পাবেন, রোজ আসছেন, অনেক চান্স পাবেন, প্লিজ একটু মাঝে মধ্যে আসি। ফলে সেই দিক থেকে যদি বলেন এটা করবেন না, ডিসাইডেড। এবং সেই কারণেই প্রথম থেকেই শুরু হলো নির্বাচন কমিশনার, রাজ্যের নির্বাচন কমিশনার পশ্চিমবাংলার যে কাউকে জিজ্ঞেস করুন নাম, সবাই বলবেন মীরা পান্ডে। আপনি জিজ্ঞেস করুন এর আগের কমিশনারকে, কেউ নাম জানে না। তার আগের কমিশনারকে কেউ নাম জানে না। তার আগের কমিশনারকে কেউ নাম জানে না, জানার দরকার ছিল না তো। এটা তো রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন তাদের মধ্যে প্রসঙ্গ। আমাদের নাম হলো অজয় সিনহার মুখ দিয়ে কথা বলে উঠতো না, সকালবেলা থেকে নামটা জানি, ফলে সেই দিক থেকে কার্যত এটা একটা এমন জায়গাতে নিয়ে চলে গেল যেটা কোনো জরুরি প্রয়োজন ছিল না। যদি নির্বাচন করতে চাইতো, নির্বাচন করতে চাইছে না বলেই 1 দফা, তারপরে 2 দফা। নির্বাচন কমিশনার মানে কি বলে স্কুল বয়, এই থেকে শুরু হলো বিউটিফুল লেডি, তারপর কিসব কি বললেন টললেন, কি বাহানা করছে, এই যে সমস্তগুলোর থেকে বোঝা যাচ্ছে যে আসলে নির্বাচন করব না, যত ইচ্ছা ঝগড়াঝাটি বাঁধিয়ে দেবো, কিন্তু নির্বাচন যে করবো না তার লাইবিলিটি তৃণমূল নিজের ঘাড়ে নিতে চাইছে না। দ্যাট ইজ ওয়াই দি প্রবলেম। যদি এখানেও যদি বলেন খুব স্পেসিফিক্যালি 1 দফা, 2 দফা, 3 দফা, এখন আবার 5 নয় 4 দফা, এই সবগুলো কার্যত সেই বাহানার অংশ হচ্ছে বলে অন্তত আমার কাছে খুব স্পষ্ট। কত ফোর্স লাগবে না লাগবে, কি ফোর্স দরকার, এটা তো হাইকোর্ট বলে দিয়েছে। ফলে সেই ফোর্স আমি দিতে পারছি কি পারছি না রাজ্য সরকার হিসেব করার সুযোগ ছিল। এটা একা কমিশনের সাবজেক্ট নয়। সুপার সেন্সিটিভ, সেন্সিটিভ, কোথায় কত দিতে হবে, লেস সেন্সিটিভ, এগুলো সব। ফলে ওদের কাছে ইস্যুটা ছিল পিটিএ ভোট করব, যদি ভোট করতে পিটিএ না পারি তাহলে সেটা করবো না। 6-7 হাজার হলে ঠিক এখনো ভরসা পাচ্ছে না, এবং বাস্তবে নির্বাচন হলে গ্রামের যা চেহারা সেদিকে তাকিয়ে ওরা ভোট করবেন, এটা ডিসিশন নিয়ে বসে আছেন। আমি যেটা বলবো এক্ষেত্রে আরো বেশি ইম্পর্টেন্ট, কেউ কেউ বলছেন স্থানীয় ইলেকশনে এর আগেও তো বাইরের ফোর্স এসছে, সেন্ট্রাল ফোর্স এসছে, 2010-এর পৌরসভা ভোটে এসছে, 2008-এর পঞ্চায়েত নির্বাচনে বাইরের ফোর্স এসছে, তার মধ্যে কিছু বোধহয় সেন্ট্রাল ফোর্সও ছিল, সেন্ট্রাল বাইরের মধ্যে বাইরের ফোর্সও ছিল, বাইরের ফোর্স ছিল। এইগুলো হচ্ছে বড় কথা, টোটাল নাম্বার অফ আর্ম ফোর্স অ্যান্ড আনআর্ম ফোর্স, এইটাকে তো সাপোর্ট দিতে হবে, এটা যেটা হাইকোর্ট বলেছে সেইটা দেবার ব্যবস্থা সরকার করবার কোনো পরিকল্পনা করছেন না। অযথা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে রোজ 3 বার করে দৌড় করাচ্ছেন, আর একটা যেখানে সেখানে যেমন তেমন কথা বলে আসছেন, এই চলছে। 2010-এ পৌরসভার ভোটে 71 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল, তাই তো বলছি আমি, এসেছিল। এগুলো তো না জেনে কেউ কেউ বলছেন, না জেনে এমন ভাবে বলছেন যেন সবটা তারা জানেন না, এসেছে এর আগেও। তার চেয়েও বড় কথা, এটা টু দি স্যাটিসফ্যাকশন অফ দি ইলেকশন কমিশন। কমিশন চাইলে, কমিশন না চাইলে আসবার দরকার নেই। যদি ওরা রাজ্য থেকেই সেই ফোর্স দিতে পারে তাহলে আসার দরকার ছিল না। হাইকোর্ট তো বলে দিয়েছিল, রাজ্য বলুক যে আমি দিয়ে দিচ্ছি। আমি বলছি সুমন, সবচেয়ে বড় বিপদ হচ্ছে আজ থেকে। কেন বলছেন? গভর্নমেন্টের নোটিফিকেশন হয়ে গেছে 25 তারিখ, আজকে ডায়মন্ড হারবার সাব ডিভিশন, সে এক একটা সাব ডিভিশন এক এক দিন অর্ডার হয়ে গেছে ইতিমধ্যেই, যে সেখানে প্রধানরা আগামীকাল থেকে তারা আর কোনো কাজ করতে পারবেন না। ইতিমধ্যে সেটা জানিয়ে দেওয়া হয়ে গেছে। It is to hereby inform you that GP constitutional body dissolves on 26 Kakdeep and Canning on 26/6/2013. So you are requested to take all the inventories including checkbooks, minute books, etc., keys in your custody, and also ask the Pradhan not to sign any such in his capacity after the said day. দুটো কোয়েশ্চেন আমার কাছে। তাহলে এক
যারা এবার নির্বাচনের প্রার্থী এত খরচ করলেন, খাটাখাটনি করলেন, পরিশ্রম করলেন, সরকার কি তার দায় নেবে? এত খরচের দায় কে নেবে? এক, এবং এটাকে কেন্দ্র করে গ্রামে যে অশান্তি হয়ে গেল তার দায় কে নেবে? যদি নির্বাচন করবেন না ঠিকই করা ছিল, এই বারে বারে দফার খেলা করলেন, কার্যত দফার খেলা করলেন, এইটার দায় কে নেবে? এক। দুই, আগামীকাল অথবা আজকে থেকে ডায়মন্ড হারবার, আগামীকাল থেকে কাকদ্বীপ অথবা ক্যানিং, প্রধানের সার্টিফিকেট মানুষ পাবে কোথায়? বহু এসেনশিয়াল কাজের জন্য প্রধানের সার্টিফিকেট লাগে। বডিগুলো নন ফাংশনাল হয়ে যাচ্ছে এবং আমি স্টেট গভর্নমেন্টের কথাটা আসছি, শুধু প্রধানের সার্টিফিকেট না, পঞ্চায়েতের কোনো কিছু করা যাবে না, চেকবুক থেকে শুরু করে কোটা প্রধান কিছু করতে পারবে না। তাহলে প্রধানের পরিবর্তে কে? কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে? অ্যাডমিনিস্ট্রেটর বসানো হয়েছে? কি বলা হচ্ছে? আইন কি বলছে? তাহলে তার আগে থেকে সেই প্রিপারেশনস গুলো করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বটা কাকে দেয়া হবে এটা জেনে শুনেও 2 তারিখে যদি নির্বাচন হতো বা হয় বা 4 বা 6 বা 9, 15 তারিখ রেজাল্ট বেরোবে, বডি তৈরি করতে করতে আগস্ট মাস, তাহলে এই জুন 25 থেকে আর আগস্ট মাস, এই যে 1.5 মাস, এই 1.5 মাস 25শে জুনের আগে সেটা ঠিক করে ফেলা দরকার ছিল। স্টেট গভর্নমেন্ট সেটা ঠিক করেননি। ফলে আমি যেটা বলতে চাইছি, নির্বাচন করবেন না ডিসাইডেড, না করবার মতো সমস্ত বন্দোবস্ত করেছেন, দায়িত্ব সরকারকে নিতে হবে। গ্রামের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে, গ্রামের মানুষের অধিকার কার্যত বঞ্চিত হচ্ছে, গ্রামের মানুষের বিরুদ্ধে আমি বলবো যুদ্ধ ঘোষণা করা হলো, যুদ্ধ ঘোষণা করা হলো। এই মাঝখানের পিরিয়ডটাতে, ইন্টারফেয়ারিং পিরিয়ড, এই পিরিয়ডে গ্রামের লোক তারা কিভাবে চলবেন, তাদের কনস্টিটিউশনাল বডি অথবা তার রিপ্লেসমেন্ট কি হবে, এর কোনো দায়িত্ব না নিয়ে একটা চূড়ান্ত, আমি বলবো, অপদার্থতা এবং অসভ্যতা করতে রাজ্য সরকার। সমস্ত ফল ভুগতে হবে সাধারণ মানুষকে। সমস্ত কাছে যাব, কিন্তু তার আগে যে প্রশ্নটা শুরুতেই উঠেছিল যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করার সম্পূর্ণ দায়িত্ব কার, অর্থাৎ নির্বাচনের ক্ষেত্রে কার কথা মান্যতা পাবে, এটা নিয়েই সংশয়, এটা নিয়েই প্রশ্ন, এটা নিয়েই দুপক্ষের চাপানুতার। দেখুন, পঞ্চায়েতের দিনক্ষণ, জেলা বিন্যাস, দফা থেকে শুরু করে বাহিনী, প্রতিটি বিষয় নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই সংঘাতের নেপথ্যে রয়েছে একটাই প্রশ্ন, ভোট পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা কার? আইনজ্ঞ মহলের একাংশের মত, ভোট পরিচালনার ক্ষেত্রে শেষ কথা কে বলবে, এই মূল প্রশ্নটির মীমাংসা না হওয়ার জেরেই যত জটিলতা। রাজ্য সরকার প্রথম থেকেই হাতিয়ার করেছে রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইনের 42 নম্বর ধারাকে। 42 নম্বর ধারা অনুযায়ী রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করবে এবং তার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করবে। 42 নম্বর ধারার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয় কমিশন। তাদের দাবি, সংবিধানের 243 কে ধারায় নির্বাচন সংক্রান্ত বিষয়ে কমিশনের ওপর যে যে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, পঞ্চায়েত নির্বাচন আইনের 42 নম্বর ধারা তার পরিপন্থী। 243 কে ধারার 1 নম্বর উপধারায় বলা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোটার তালিকা তৈরি থেকে ভোট পরিচালনা পর্যন্ত যাবতীয় কাজের কর্তৃত্ব, নির্দেশ ও নিয়ন্ত্রণের অধিকার শুধু রাজ্য নির্বাচন কমিশনের। 243 কে ধারায় রাজ্য নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক রায়ও রয়েছে। 2006 সালে কৃষ্ণ সিংহ তোমর বনাম আমদাবাদ পুরসভা মামলায় সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ তার রায় বলেছিল, পঞ্চায়েত ও পুর নির্বাচনের ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের মর্যাদা জাতীয় নির্বাচন কমিশনের মতোই। সংবিধানের 324 ধারায় জাতীয় নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, 243 কে ও 243 ZA 1 ধারায় রাজ্য নির্বাচন কমিশনকেও সেই ক্ষমতা দেওয়া হয়েছে। পঞ্চায়েত ও পুর ভোট পরিচালনা, ভোটার তালিকা তৈরি ও ভোটের প্রস্তুতির ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজ্য সরকারের আওতার সম্পূর্ণ বাইরে থেকে কাজ করবে। 243 কে 3 ধারাতেও রাজ্য নির্বাচন কমিশনের স্বাধীনতার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। ওই ধারা অনুযায়ী নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনকে সব ধরনের সাহায্য করতে রাজ্য সরকার বাধ্য। অবাধ ও মুক্ত নির্বাচন করার ক্ষেত্রে যা যা প্রয়োজন তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মতকে গুরুত্ব দিতে হবে। কিন্তু রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইনের 42 নম্বর ধারাটি অসাংবিধানিক কিনা, সেই প্রশ্নটির মীমাংসা কলকাতা হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চ কেউই স্পষ্টভাবে করেনি। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার এখতিয়ার কমিশনকে দিলেও 42 নম্বর ধারাকে অসাংবিধানিক আখ্যা দেয়নি। সিঙ্গল বেঞ্চ তার রায়ে বলেছিল,
রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইনের 42 নম্বর ধারা অসাংবিধানিক নয়। রাজ্য সরকার আসলে ওই ধারার ভুল ব্যাখ্যা এবং অপপ্রয়োগ করছিল। ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানায়, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে ভোটের দিন নির্ধারণ করবে রাজ্য সরকার। কিন্তু ডিভিশন বেঞ্চও রাজ্য পঞ্চায়েত নির্বাচন আইনের 42 নম্বর ধারাকে অসাংবিধানিক আখ্যা দেয়নি। পশ্চিমবঙ্গের মতো বেশ কিছু রাজ্যে কমিশনের সঙ্গে কার্যকরী আলোচনা করে ভোটের দিনক্ষণ ঘোষণার ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্য সরকারের হাতে। এই পরিস্থিতিতে আইনজ্ঞ মহলের একাংশ মনে করছে, বিতর্ক মেটাতে রাজ্য নির্বাচন কমিশনারদের যে ফোরাম রয়েছে তাদের উচিত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। স্থানীয় ভোট পরিচালনার ক্ষেত্রে শেষ কথা কে বলবে তা চূড়ান্ত করে দেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন করতে পারে। একবার এই প্রশ্নের মীমাংসা হয়ে গেলে ভবিষ্যতে আর পঞ্চায়েতের মতো স্থানীয় ভোট পরিচালনার ক্ষেত্রে জটিলতা হবে না বলেই মনে করে আইনজ্ঞ মহলের একাংশ। এবিপি আনন্দ। অনুভূত আপনার কাছে আসবো, পাশাপাশি হাওড়ার ছবিটা রাখবো। এই জন্যই রাখবো যে ধরুন এই যে কেসটার কথা বলছিলাম যে কিষান সিং তোমার আর মিউনিসিপ্যালিটি অফ আহমেদাবাদ, তাতে পরিষ্কার বলা হচ্ছে যে ইন টার্মস অফ আর্টিকেল 243K and article 243ZA the same powers are vested in state election commission as the election commission of India under the article 324. আবার একটা জায়গায় বলা হচ্ছে that the power of the state election commission in respect of conduct of election is no less than that of election commissioner of India in their respective domain. আমি হাওড়ার কথাটা এই জন্য বললাম, 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতির প্রয়োজন হয়নি এবং উনি এত আগে ভোট ঘোষণায় খুশি ছিলেন না। অম্বিকা বাবুর পারলৌকিক কার্য শেষ হওয়ার আগে বারবার বলেছেন। কেন্দ্রীয় সরকারেরও বাহিনী নেই বলার অপশান ছিল না। তাহলে আমি যদি এই রাজ্য নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনার দায়িত্বটাকে সুপ্রিমেসি দিয়ে দিই, মান্যতা দিয়ে দিই, তাহলে কি এই এত বিতর্ক, এত টানাপোড়েনের দরকার ছিল? দেখো, ব্যাপার হচ্ছে কি, নিজের এখতিয়ারটা বুঝতে হয়। এখন হাইকোর্ট, আমি তারই একটা অংশ, উকিল হিসেবে হলো আই এম অ্যান অফিসার অফ দি হাইকোর্ট। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে হাইকোর্ট মানে অনেকটা নিজে সব কিছু করতে গিয়ে ঝামেলা বাঁধাচ্ছে। এর আগে সিঙ্গুরটাও সিঙ্গেল বেঞ্চে ঝামেলা বাঁধিয়েছিল, বুঝতে পারছে আইনটা বেআইনি হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও আইনটা ফাঁকটা বোঝাবার জন্য একটা অর্ডার দিয়ে দিল, এই জায়গাটা ফাঁক বোঝাও, এই বলে। সেটা করা যায় না, যেটা লেজিসলেটিভ, যেটা বিধানসভা বা লোকসভার করার কথা, সেটা হাইকোর্ট করতে পারে না। স্বাভাবিকভাবেই সিঙ্গুর আইনে জটিলতা দেখা দিল। এখন ভোট করার দায় সবাই জানে যে ইলেকশন কমিশনার। হাইকোর্ট নিজের ঘাড়ে কেন নিল? আমি প্রথম দিনই বলেছি, এই যে ফাঁদে পা দিল, এই বাঁশের মধ্যে পা দেওয়া, হাইকোর্টকে ভুগতে, ফাটাবাসে হাইকোর্টকে ভুগতে হবে। এখন ওই কি হয়েছে, এখন মানে লাফিং স্টক হয়ে গেছে। ওই 29 বলে একটা খেলা ছিল, জানো তো, আমাদের ছোটবেলায়, খুব ছোটবেলায় উত্তর কলকাতা মানুষ হয়েছি, ওই উড়িয়া যারা ওই রান্নাবাটি করতো, রান্না টান্না করতে হয়, তো খেলতো 10 অচি, 11 অচি, 12 অচি, 13 অচি করতে পাস, 16 গিয়ে পাস। এ তো দেখছি হাইকোর্ট বলছে 4, ও বলছে 5, ও বলছে 5, এ বলছে 4, এই করতে করতে 3 দিন 2 দিন, 1 দিন 2 দিন পাস। এই তো মানে ওই এর আগে 14ই মে তো কলকাতা অনারেবল কলকাতা হাইকোর্টেই 3 দফা বলেছিলেন। তাই তো বলছি, 3 দফা বলা, প্রথমত 3 দফা বলা, তার 3 দফা বলেছে মানে কি, গভর্নমেন্ট রাজি হোক। 3 দফা বললাম, গভর্নমেন্ট যদি রাজি না হতো তাহলে কি হতো? 1 দফাই থাকতো। কেন, নিজের এখতিয়ারও বোঝার দরকার হাইকোর্টে, যে কনস্টিটিউশনের বাইরে হাইকোর্ট রায়ের কোনো দিতে পারে না। এসে মানে তুমি দেখেছিলে শেষ থেকে শুরু, সিনেমা একটা ছিল, আমার খুব কষ্ট হচ্ছে বলতে, ওই একটা গান ছিল, সেখানে বলছে বলো হরি হরি বল, ওকে ও যে বেঁচে থেকে মরেছিল, মরে থেকে বেঁচে গেল, হেসে হেসে খাটে তোল। হাইকোর্টের অবস্থা হয়েছে তাই, হরি বল হরি বল। মানে আমার নিজের অর্গানাইজেশন সারা, আমি বলছি কোটি কোটি মানুষের ভরসা। আরে বাবা শোনো, আমি তো হাইকোর্টে, আরে বাবা শোনো, আমার এখতিয়ার চিনি ভাই, হাইকোর্ট 32 বছর হলো। আরে একদম চিফ জাস্টিসকে বলছি, আমি তো চিফ জাস্টিসকে বলছি, তোমার এখতিয়ারের বাইরে কিছু করবে না। সারদা নিয়ে আবার মুখ পোড়াবে হাইকোর্ট, 1 মাস বাদে বলছে ওই কমিটির রিপোর্ট দাও, 6 লক্ষ লোককে টাকা ফেরত দিতে পারবে না, তারপর 5 লাখ লোক কোর্টে ঢুকে যাবে। হাইকোর্টের মান আমরাই বাঁচাতে পারি, তখন আমরাই বাঁচাই। আজকে এই যে সারাদিন হাইকোর্ট হচ্ছে, কেউ ইন্টারেস্টই নিচ্ছে না উকিলরা। অনেক সময় কেউ একটা কনস্টিটিউশনাল ম্যাটার হলে আমরা উত্তর ইন্টারেস্ট নিই, কি হচ্ছে না হচ্ছে। আরে সরকারেও তো আমি পার্ট, সরকারের সমালোচনা করবো না? সরকারও তো আমি পার্ট, তার মমতা ব্যানার্জি সমালোচনা করছি কেন? হাইকোর্ট ইজ অলসো কনস্টিটিউশনাল ফিগার। আমি আপনার মনে হয় এরপর কি হবে? হ্যাঁ, এর
কালকে 10:30 আবার কাল 10:30 হবে, অবভিয়াসলি ইলেকশন কমিশন মানবে না, ও বলবে 4 দিন, এ বলবে 5 দিন। এ তো মানে ওই স্টেকের কথা হচ্ছে, শো লাস্টে বলবে শো, স্টেকের কথা। আমি রাগের মাথায় বলছি এই কারণে, অন্য কারণে এক একটা পয়েন্ট তুলছে পিকুলিয়ার, 355 হবে কি হবে না, দিস আর ইররেলেভেন্ট। আর্টিকেল 240 তোমার ক্ষমতা আছে কি নেই, সিঙ্গেল বেঞ্চের যে রায়টা দিয়েছে সেটা ঠিক কি বেঠিক সিম্পল বলে দিলে হতো, বাদবাকি কনস্টিটিউশনে যার যার ক্ষমতা সে অনুযায়ী সে কাজ করবে, তার বাইরে কেন করবে? কাল যদি বলে যে মমতা ব্যানার্জি কাকে স্বরাষ্ট্রমন্ত্রী করবে, এই স্বরাষ্ট্রমন্ত্রী করবে অথবা কি বলে পরিবহন মন্ত্রী করবে, সেটা হাইকোর্ট বলে দেবে? এটা সম্পূর্ণ আমাদের চিফ মিনিস্টারের ওপর, যে যার এখতিয়ার বোঝা দরকার। হাইকোর্ট আজকে এই যে ল্যাজে গোপরে হচ্ছে, আমি এই ওয়ার্ডটা ইউজ করছি, আমি প্রথম দিন বলে গেছি, কারণ আমরা কি হয় জানো তো, আইনজীবী আমরা সবসময় বুঝি, আমাদের খারাপ দিকটা সবসময় লাগে। যখন আমরা কোনো মক্কেল আসে আমাদের কাছে, আমি মক্কেলের ভালো দিকটা তো কোর্টে বলবি, খারাপ দিকটা আগে দেখি যে আদার সাইড কি বলতে পারে। এবং খারাপ দিকটা প্রথম দিন উদয়ন অনেক কিছু ধরিয়ে দিয়েছিল আমায়, তার ভিত্তিতে আমি বলেছিলাম যে এটা আলটিমেটলি ফিয়াস্কো হবে। আজকে তুমি বলো না, তুমি এই স্টেট পুলিশ প্রথমে কি হলো, স্টেট গভর্নমেন্ট বললো বাইরের পুলিশ আনবো না। তারপরে স্টেজ কি, হাইকোর্টের সামনে। তারপরে স্টেজ কি, যেটুকু দরকার সেটুকু আনবো। থার্ড স্টেজ কি, মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখেছেন যে সৈন্য ওই আধা সামরিক বাহিনী পাঠাও। এবার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ আমি লিখেছি, আমি বলেছি, কিন্তু ইলেকশনের জন্য নয়, লালগড় কি ওই মাওবাদী এলাকায়। তার মানে কি, কোর্টে একরকম সাবমিশন হলো, অ্যাডভোকেট জেনারেল বললেন সাবমিশন হলো, আমি দেখছি, দেখে যার ভিত্তিতে উনি সাবমিশন করছেন, অর্থাৎ স্টেটের হয়ে, গভর্নমেন্টের হয়ে যে কথা বলছেন, তার গভর্নমেন্টের হায়েস্ট অথরিটি বলছে যে আমি বলিনি। তারপর হাইকোর্টের আছে, হাইকোর্টের বলে দেওয়া উচিত, ভাই আমি এই আইনের ব্যাখ্যা, যদি বলে স্টেট গভর্নমেন্ট অর্গানাইজ করবে আইন অনুযায়ী করে দিক, রাজ্যসভার বা স্টেট ইলেকশন কমিশন ইলেকশন করবে বলে দিক। এই মাঝখানে ওরকম দর কষাকষি, লাফিং স্টক করে ফেলছি আমরা আমাদের, এবং হাইকোর্টের সম্মান গেলে আমারও সম্মান যাচ্ছে, এটা মনে রাখা দরকার। থার্ডলি আমি একটা জিনিস বলে দিই তোমার, এই যেটা সার্টিফিকেটটা, কিন্তু যদি সার্টিফিকেট এখন ভিডিও দেবে, তুমি যেটা বললে প্রধানের সার্টিফিকেটটা ভিডিও তো গ্রামের লোককে চিনবে না, তাহলে লোকটা হ্যারাসড হবে। আমি বলছি গ্রামের লোকটা হ্যারাসড হবে, ভিডিও দেবে তো কার? আচ্ছা, আরেকটা জিনিস একটু আউট অফ কনটেক্সট বলি, এটা আমাদের প্রেস্টিজের ব্যাপার। কারণ আজকে খবরের কাগজে আনন্দবাজার এবেলা এখানে দেখলাম যে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে যারা যায়, তারা রেগুলার যায়, তারা টাকা নিয়ে করি। আমি শুনে আমি একটা খুবই অন্যায় দরকার, আমি বলছি একদম টাকা দিয়ে জ্যোতিষী অনেক বুক করে, আগে দেখলাম টাকা দিয়ে টিভির স্লট বুক করতো, সেটা যায়, কিন্তু আমরা কিন্তু টাকা নিই না। দূরদর্শনে তুমি বাধ্য টাকা নিতে 1000 টাকা পাঠিয়ে দেয়, সেটা আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা নিয়েই একটা আলাদা সম্পূর্ণ বলেছেন, তিনি জানেন না যেখানে টাকা বেসিক প্রশ্ন, কংগ্রেসের টাকা হেলিকপ্টার চলেছেন, হেলিকপ্টার চলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পরিবর্তনপন্থীরা টাকা নিয়েছে ইত্যাদি ইত্যাদি। একজন পরিবর্তনপন্থী যিনি রাজ্যের এখন এক বিশিষ্ট মন্ত্রী, তার নামও নিয়েছেন, হয়ে গেল। আমার খুব সামান্য প্রশ্ন, আমি যদি ধরে নিই যে মুখ্যমন্ত্রী একেবারে সঠিক কথাই বলেছেন, তাহলে এ তো ব্রেকিং নিউজ। মানে যারা পরিবর্তনের হয়ে এতদিন সওয়াল করেছিলেন, তাহলে তারা এই সুজন চক্রবর্তীদের বামফ্রন্ট সরকারকে বা সিপিএম দলকে সমর্থন করেছেন, তাপসী মালিকের ধর্ষণ করে খুন সমর্থন করেছেন, নন্দীগ্রামে গুলি চালনা সমর্থন করেছেন, এইগুলোই তো স্টুডিওতে এসে তারা বলেছিলেন। তা এবিপি আনন্দের কথা যদি এইগুলো হয়, তাহলে তাদের নিশ্চয়ই অন্য কোনো মত ছিল, তারা সেইগুলো বলতে চাননি, এবিপি আনন্দ পয়সা দিয়ে বলিয়েছে। বেসিক আর্গুমেন্ট আমার একদম। এবং কে বলছেন যে স্বয়ং মুখ্যমন্ত্রী কার সম্পর্কে বলছেন, তথ্য সূত্র বলে যে রাজ্যের শিক্ষামন্ত্রী। তার মানে মাননীয় শিক্ষামন্ত্রী যা বলে গেছেন, শিক্ষামন্ত্রী হওয়ার আগে নাট্যকর্মী হিসেবে এসে সমস্ত পয়সা বিনিময় বলছেন, সেটা পাবলিকলি বলুন। তাহলে পয়সার বিনিময়ে ব্রাত্য আমার কলেজের ছাত্র, আমার সঙ্গে খুব স্নেহধন্য ছেলে, স্নেহধন্য বলে বন্ধুস্থানীয়, খুব ভালো ছিল। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণ পেয়েছি, শিক্ষামন্ত্রী বলেছেন কিনা সেই ভাষণ আমি জানি না। তাহলে তাকে অপমান করা, যে তুমি তখন যা বলেছো পয়সার বিনিময়ে বলেছো। আমরা যেমন উকিলরা পয়সা দিলাম, খুনির হয়ে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু যখন বাইরে আসবো বলছি না, আমি কথার কথা বলছি। এটা কখনো মানে আমাদের পক্ষে খুব অপমান। নরেনও আছে, সুমনও আছে, সুজন আছে, তুমিও আছো,
আমরা কেউ কিন্তু কোনোদিন পয়সা নিই। হ্যাঁ, তোমরা গাড়ি করে নিয়ে আসো, পৌঁছে দাও, তাও মাঝে মাঝে আমরা নিজেদের গাড়ি আসি। আর খুব বেশি হলে এক কাপ কফি খাও, আমার বাড়ি থেকে কফি খাও। আমি তো আবার সুমন একমত হবে, আমি তো আবার নিজের মতো করে আসি, নিজের মতো করে যাই। ধরুন পুজোর সময় বা এই পঞ্চায়েতে যে অভিনেতারা গোটা দিনের কাজ 3-4টে শিফটে তারা কাজ করেন, তারা যাচ্ছেন, তাদের মানে ধরুন এই যে তারকার চোখে বা এর আগে ছিল তারকার চোখে তারকা কেন্দ্র, পুজোর সময় যারা যাচ্ছেন তাদের তো আমরা রেমুনারেশন দিতে বাধ্য এবং অত্যন্ত সম্মানের সঙ্গে দিই। সেটা হচ্ছে যে তারা কাজ নষ্ট করে সেই সময়টা দিচ্ছেন, আমরা সেই এক্সপার্টাইজটা কিনছি, সেটা দেওয়ার দায়িত্ব পৃথিবীর একটা চ্যানেল নেই, দায়িত্বপূর্ণ চ্যানেল যারা যে দেয় না, এটা তাদের দায়িত্ব 1 নম্বর। কিন্তু তার মানে হচ্ছে যে তারা কি কথা বলবেন সেটা আমরা বলে দিই না, সেটা তারা তাদের বহুমূল্য সময় নষ্ট করে যাচ্ছেন, তাদের এক্সপার্টাইজটা আমরা হায়ার করছি, আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। কি বলবেন, হ্যাঁ কি বলবেন তা ডিক্টেট করার জন্য আমার একদিন খুব খারাপ লাগছে, আমরাও থাকি এই কথা বলার মতো অধিকার আছে কারো? না না, আমি বলছি না। কৌশিক সেন ওই চেয়ারটায় বসে কৌশিক সেন বললেন যে আমরা নাকি স্নো পাউডার মেখে আসি, বলে আমাদের যে কি খাটনি নাট্যকর্মী সেটা ভাবতে পারে না। আমি আসি আমার আইডিয়াসটা দেওয়ার জন্য। এই সুমন যেমন আসে সারাদিন খেটে, তুমিও প্রফেসর আসছো, নামটা বলুন খাটাখাটনি করে আসছো এবং তোমার যে আইডিয়াস এটা এক্সপ্রেস করার জন্য আসছো, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। দ্যাট ইজ দি অনলি স্যাটিসফ্যাকশন। আমরা বলি আমরা টাকা নিই না, আমি খারাপ কথা বলছি না। মূল প্রশ্নটা এবার যে জায়গাটা বলছি, উদয়ন বাবুর কাছে যাব, তার আগে আরেকবার বলেনি যে আজ অবধি এবিপি আনন্দ বা এনসিসিএস কোম্পানিতে যে নগদের কথা উনি বলেছেন, কাউকে কোনো পেমেন্ট নগদে করা হয়নি, চেক এবং টিডিএস কেটে যে পেমেন্ট আমাদের এখান থেকে হয়। আমার মনে হয় দর্শকদের সামনে জনহিতার্থে এটা বলে নেওয়া দরকার। আমি উদয়নবাবুর কাছে আসবো, একেবারে প্রসঙ্গে আসবো। তার আগে দেখাবো যে পঞ্চায়েত নির্বাচনে যে আশঙ্কাটা হচ্ছে সেটা হচ্ছে ভায়োলেন্স, সাধারণ মানুষের হানাহানি, রক্তপাত ইত্যাদি। আজকেও একটি ঘটনা ঘটেছে, এই ঘটনার আলোয় এই গোটা বিষয়টা দেখার চেষ্টা করেছি আমরা। পঞ্চায়েত ভোটে বাহিনী নিয়ে জটিলতা এখনো কাটেনি। এদিকে মনোনয়ন পর্বের প্রথম থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় রাজনৈতিক সংঘর্ষ। মঙ্গলবার সেই রাজনৈতিক সংঘর্ষেরই বলি হলেন পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরের সিপিএম সমর্থক রামজীবন খামরি। অভিযোগ, গত 19 তারিখ মানিকবেড়িয়া গ্রামে তার বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ব্যাপক মারধরের পর রামজীবন খামরির মাথায় টাঙ্গি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এদিন সকালে এসএসকেএম হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগেও পঞ্চায়েত সংঘর্ষে বিরোধী ও শাসক দলের বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। রানীগঞ্জে নারায়ণপুরী সংলগ্ন একটি পরিত্যক্ত খাদানে মাধাই বাউরি নামে এক তৃণমূল সমর্থকের দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান খুন করে খাদানে ফেলে দেওয়া হয়েছিল। অভিযোগের তীর সিপিএমের দিকে, অভিযোগ অস্বীকার সিপিএমের। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় বাড়ির কাছে একটি পুকুর থেকে সুভাষ মণ্ডল নামে সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের দেহ উদ্ধার হয়। অভিযোগ, তাকে খুন করা হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করে। বর্ধমানের গলসিতে সিপিএম তৃণমূল সংঘর্ষ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মদন সোরেন নামে এক সিপিএম কর্মীর মৃত্যু হয়। প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা কংগ্রেস নেতা সূর্যমোহন দেবনাথ খুন, সিপিএমের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ অস্বীকার করে সিপিএম। মালদার গাজলে দেওয়াল লেখাকে কেন্দ্র করে সিপিএম কংগ্রেস সংঘর্ষ। সংঘর্ষের জেরে প্রাণ হারান কলিমুদ্দিন সরকার নামে এক সিপিএম কর্মী। কোচবিহারের দিনহাটায় সিপিএম তৃণমূল সংঘর্ষ। মৃত্যু রতন বর্মন নামে তৃণমূল কর্মীর। মালদার হরিপুরে খুন হন বিজেপি নেতা তথা হবিবপুর পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী নৃপেন মণ্ডল। মুর্শিদাবাদের রানীতলায় কংগ্রেস প্রার্থীর শ্বশুর খুন। অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে সিপিএম। মুর্শিদাবাদের রেজিনগরে সিপিএম ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় দেবশরণ ঘোষ ও অমর ঘোষ নামে দুই সিপিএম কর্মীর। মালদার রতুয়ার মণ্ডলপাড়ায় খুন হন কংগ্রেস কর্মী। মৃতের নাম নন্দলাল মণ্ডল। অভিযোগের তীর তৃণমূলের দিকে। তৃণমূল অভিযোগ অস্বীকার করে। ইতিমধ্যে হাইকোর্টে কমিশনের আইনজীবী প্রশ্ন তুলেছেন, পর্যাপ্ত বাহিনীর ব্যবস্থা না করে আর কত মৃত্যু চায় রাজ্য? এবিপি আনন্দ। উদয়নবাবু, আপনি তো রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক,
এই রকম নজিরবিহীন একটা বিষয় নিয়ে এত অনিশ্চয়তা, এত চাপানুতর, শেষ মুহূর্তের অনিশ্চয়তা আগে দেখেছেন কখনো? এ তো অভূতপূর্ব, মানে এরকম নির্বাচন এর আগে কখনোই হয়নি। এবং এর আগেও 2003 সালে অনেক আসনে প্রার্থী দেওয়া যায়নি, বা 2008 সালেও যে ধরনের কথা হয়েছে, কিন্তু প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে এই পরিমাণ, ধরুন 2003-এ 11%, 6,800, 11.8%, এবারে 11%, 6,250, কাছাকাছি, কিন্তু 3 আর 13, 10 বছরের মধ্যে হিস্ট্রি রিপিট। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এইবারে প্রার্থী মনোনয়ন দেয়া নিয়ে যে অবস্থাটা তৈরি হয়েছে সেটা কিন্তু এর আগে কখনো হয়নি। মানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচনে এই ধরনের মানে প্রায় গেরিলা কায়দায় মনোনয়ন জমা দেয়া, মানে বাহিনী নিয়ে গিয়ে লরি করে, জনসমাবেশ করে, গ্রামের সমস্ত গ্রাম তুলে নিয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেয়া, এটা একটা অরাজক পরিবেশ মনে হয়েছে আমার। কিন্তু তার থেকে বড় কথা যেটা আপনারা দেখাচ্ছিলেন এই মাত্র, যে কতজন খুন হলেন, মানে আজকে নিয়ে বোধহয় 14 জন, আজকে একজন মারা গেছেন, তাকে নিয়ে 14 জন। এর পরেও নির্বাচনটা হবে কিনা আমরা আজকে বসে জানি না। মানে বিভিন্ন দলের, তৃণমূল কংগ্রেসেরও প্রার্থী মারা গেছেন, সমর্থক মারা গেছেন, বিজেপির প্রার্থী মারা গেছেন, বিভিন্ন রাজনৈতিক দলেরই অনেকেই মারা গেছেন, এবং অনেকে খুব সাংঘাতিকভাবে সিরিয়াসলি ইনজিওর্ড, তারা চিকিৎসা চলছে। তো এরপরেও আমরা জানি না নির্বাচনটা হবে কিনা। অর্থাৎ এখনো যে টানাপোড়েনটা চলছে তাতে কি, সুজনদা বলছিলেন যে গ্রামের এরা সার্টিফিকেট পাবেন কিনা, এতজন এত টাকা দিয়েছে তাদের হবে কিনা, বা অরুণবদাও তাই বলছেন যে আমাদের এত লোক এত প্রচার করলেন, এত পরিশ্রম করলেন। আমার কাছে 14টা প্রাণ অমূল্য, 14টা প্রাণ তো চলে গেল। এরপরেও নির্বাচনটা যদি না হয়, এরপরেও যদি নিরাপত্তার ব্যবস্থা না করা যায়, তাহলে আর কবে করবেন? সবচেয়ে বড় যেটা আয়রনি, সেটা হচ্ছে প্রথমে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেছিলেন গরমে মারা গেলে আমি তাদের মৃতদেহ নিয়ে নির্বাচন কমিশনের অফিসে যাব। তো এই 14 জন যে মারা গেল, এরা তো গরমে মারা যায়নি, এরা বর্ষাতেও মারা যায়নি, এরা বন্যায় ডুবেও মারা যায়নি, এরা রাজনৈতিক হানাহানিতে মারা গেল। তো তাদের কি হবে, তাদের পরিবারগুলোর কি হবে? সেখানে কিন্তু সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি আর কিছু বলছেন না। আর দ্বিতীয় কথা হলো, নির্বাচন কমিশন প্রথম থেকেই এটা অ্যাপ্রিহেন্ড করে, কলেজ নির্বাচনে দেখা যাচ্ছে, আমরা গার্ডেন রিচে দেখেছি, অন্যত্র দেখেছি, যে পুলিশ কর্মী খুন হয়ে যাচ্ছেন। কলেজ নির্বাচন, সাধারণ এমনি সমাবেশ, সেগুলোতে একটা সংঘাতের পরিবেশ তৈরি হচ্ছে, একটা ললেসনেস হচ্ছে। নির্বাচন কমিশন এইটা চিন্তা করেই প্রথম থেকেই বলেছিলেন, যেটার উপর গুরুত্ব আরোপ করেছিলেন, সেটা হচ্ছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী আমাদের সশস্ত্র নিরাপত্তা বাহিনী, এবং সেটা মনোনয়নের জমা দেওয়ার প্রথম থেকে এইটার ওপর কিন্তু ইনসিস্ট করেছিলেন। কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে এখানে একটা প্রশ্ন উঠে আসছে, 243 কে চিঠি লিখেছিলেন, চিঠিতে এই যুক্তি ছিল, বলা হয়েছিল স্কুল ছাত্রের চিঠি। হ্যাঁ, স্কুল ছাত্রের চিঠি সেটা বলা হয়েছিল, সেটা তো নয়, সেটা তো বোঝা যাচ্ছে। নির্বাচন হলো কি হলো না তার মধ্যেই এতজনের প্রাণ চলে গেল। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমরা এখনো 243 কে এর সাথে 42 নম্বর ধারার বিরোধটা নিয়ে যে আলোচনাটা করছি, আমরা একটা আলোচনা করছি না, সেটা হচ্ছে যে এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এই ল অ্যান্ড অর্ডার, পাবলিক অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, কিন্তু ইলেকশনের সময় পাবলিক অর্ডারটা, ইলেকশন কেন্দ্রিক যে ডিসিশনগুলো, সেগুলো অবশ্যই পঞ্চায়েত পুরসভা নির্বাচনের ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন নেবে, এবং বিধানসভা লোকসভার ক্ষেত্রে কেন্দ্রীয় ইলেকশন কমিশন নেবে। সেই বিষয়ে কি ফয়সলা হলো, সেই বিষয়ে ডেফিনিট কি ডিসিশন হাইকোর্ট জানালো, সেটা কিন্তু আমরা জানি না। আমি একটা এক্সাম্পল দিতে পারি। আজকে যে বলা হচ্ছে আধা সামরিক বাহিনী আনা হবে না, কেন্দ্রীয় বাহিনী আনা হবে না, 2010 সালের পুরসভা নির্বাচন, সেখানে কলকাতা পুরসভা নির্বাচনে 100 নম্বর ওয়ার্ডের একটি বুথে এক জনৈক সিপিআইএম কর্মী বাপি ধর, সে ত্রিপুরা রাইফেলসের একজন গুলিবিদ্ধ হন এবং মারা যান, সেই ভদ্রলোক মারা যান। তিনি কি করতে ঢুকেছিলেন বুথের মধ্যে আমি জানি না, কিন্তু তাকে একেবারে গুলি করে মেরে ফেলার মতো কি ঘটনা ঘটেছিল সেটাও আমি জানি না। কিন্তু আমি এই ঘটনাটাতে দুঃখ পেয়েছিলাম। সে যে দলেরই কর্মী হন, একজন রাজনৈতিক কর্মী, তিনি কেন্দ্রীয় বাহিনীর হাতে নিহত। মনে আছে তার পরের ঘটনাটা, সমাজ বিরোধী তাকে বলা হয়েছিল। মুশকিল হলো
আজকে যারা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী এলে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ পুড়বে, যে আইন শৃঙ্খলা এতটাই খারাপ যে পশ্চিমবঙ্গে চালানো যাচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী আসতে হচ্ছে, সেদিনকে 2010 সালে 2009 সালে যেখানে বামফ্রন্ট ব্যাকফুটে 2010 সালের নির্বাচনে সেখানে এরকম একটা ঘটনার পর অন্তত মৃত্যুটাকে কন্ডেম করা গেল না, অন্তত বলা গেল না যে কেন্দ্রীয় বাহিনীর হাতে একজন মারা গেল, বহিরাগত বাহিনীর হাতে আমাদের রাজ্যের একটি ছেলে মারা গেল, দুঃখজনক, এটা বলা গেল না। বলা হলো ওই ব্যক্তি সমাজ বিরোধী। একদম আমার মনে আছে সমীরাইজ প্রতিবাদ করেছিল। হ্যাঁ, সমীরাইজ প্রতিবাদ করেছিলেন এবং সেই জন্য কিন্তু সমীরাইজকে মানে পরিবর্তনপন্থী সেই সময় তারা অনেকে, আপনি বলছেন তখনই সংশয় উঠে গেছিল। হ্যাঁ, তখনই সংশয় উঠে গেছিল যে আগমার্কা পরিবর্তনপন্থী কিনা। তখন থেকেই এটা ভাবা হচ্ছিল যে সমীরাইজ পরিবর্তনপন্থী না বিদ্বজ্জনপন্থী বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমার বক্তব্য হচ্ছে ডেফিনেটলি যে তখন আমাদের পজিশন এক ছিল এবং ভোটের পর এই শ্রীযুক্তা মীরা পান্ডেকে এখন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু গিয়ে অভিনন্দন জানিয়ে এসেছিলেন যে খুব ভালো নির্বাচন করেছেন আপনি। আমি ওই বিচ্ছিন্ন ঘটনাটাকে বাদ দিয়েও বলবো যে ওই নির্বাচনটা সত্যি খুব সুশৃঙ্খল ছিল, কিন্তু আজকে সেটা করা যাচ্ছে না কেন? আজকে আইন শৃঙ্খলাটার দায়িত্ব, নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলার দায়িত্ব কেন রাজ্য সরকার স্বীকার করে নিতে পারছেন না যে নির্বাচন চলাকালীন আইন শৃঙ্খলার দায়িত্ব নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশন বারবার বলছে ফোর্স মোতায়েন করব, সেই ফোর্স কিভাবে কাজ করবে, ডিপ্লয়মেন্ট অফ ফোর্স, মুভমেন্ট অফ ফোর্স, অনেকগুলো নিটিগ্রিটি রয়েছে এই ফোর্স ক্ষেত্রে। অর্থাৎ খালি মোতায়েন করলেই হবে না, তাকে মুভ করাতে হবে। আজকে আপনি ধরুন গড়িয়াহাট মোড়ে একটা সমস্যা হচ্ছে, আপনি বিজন সেতুতে ফোর্সকে বললেন বসে থাকো, সে যদি বসে থাকে তা গড়িয়াহাট মোড়ের তো আগুনটা সে নেভাতে পারছে না। এবার আপনি যদি বসে থাকতে বলেন, সেই শাস্তি দেওয়ার ভারটা ডিএম বা এসপি কে নির্বাচন কমিশনকে তো দিতে হবে। এই বিষয়ে কিন্তু হাইকোর্ট কিচ্ছু বলছে না পরিষ্কার করে। তাহলে আজকে যদি ফোর্স আসেও আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব উন্নতি হবে, হ্যাঁ, এটাও আমি মনে করি না। কারণ হাইকোর্টের এখানে একটা ডেফিনেটলি একটা বলা উচিত যে নির্বাচন চলাকালীন আইন শৃঙ্খলা এবং নির্বাচন কেন্দ্রিক সমস্ত সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনকে নিতে হবে। সেই প্রশ্নটা অমীমাংসিত, সেই সপ্তপতি রায়, অর্থাৎ তুমি বলো ওই সেই রায়টা কিন্তু এখনো কনস্টিটিউশন অনুযায়ী হাইকোর্টের কোনো এখতিয়ারই নেই এই ব্যাপারে কিছু কথা বলা। আমি সুমন বাবুর কাছে আসবো, তার আগে দেখাবো যে একেবারে শুরু থেকে একদিকে রাজ্য নির্বাচন কমিশন সেই প্রতিষ্ঠানের যুক্তি, অন্যদিকে রাজ্য সরকার, এই যুক্তি প্রতিযুক্তির মধ্যে পঞ্চায়েত নির্বাচন বারবার আটকেছে, হোঁচট খেয়েছে। দেখুন, পঞ্চায়েত ভোট নিয়ে প্রথম থেকেই রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত, বিভিন্ন ইস্যুতে দুপক্ষ সম্মুখ সমরে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পুজোর পরই পঞ্চায়েত ভোট। পরে রাজ্য সরকার ফেব্রুয়ারিতে ভোট করাতে চায়, কিন্তু কমিশন জানায় পুনর্বিন্যাসের জন্য আরও সময় লাগবে। এরপরও একাধিকবার ভোটের দিন ঘোষণা হয়েছে, কিন্তু মতানৈক্য হয়নি। শেষমেশ 2, 6 ও 9 জুলাই ভোটের দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়। রাজ্য সরকার প্রথমে একদিনে ভোট করানোর পক্ষপাতী ছিল, কিন্তু কমিশন প্রথমে 4 দফা চাইলেও পরে 3 দফায় রাজি হয়। আদালতের নির্দেশ মেনে শেষে রাজ্যও 3 দফাতে সম্মত হয়, কিন্তু এখনো জটিলতা কাটেনি। রাজ্য সরকার প্রথমে 14-3 ফর্মুলায় ভোট করাতে চায়, পরে 11-6। ভারসাম্যহীন বলে প্রস্তাব খারিজ করে দেয় কমিশন। শেষমেশ 9-4-4 ফর্মুলায় রফা হলেও পরিবর্তিত পরিস্থিতিতে দফা এখনো চূড়ান্ত নয়। সরকার প্রথম থেকেই রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট করানোর পক্ষপাতী, কিন্তু কমিশন চেয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য সরকার ভিন রাজ্য থেকে বাহিনী আনার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়ে কেন্দ্রেরও দ্বারস্থ হয়েছে, কিন্তু কেন্দ্র জানিয়ে দিয়েছে তারা বাহিনী দিতে পারবে না। রাজ্য সরকারের দাবি পঞ্চায়েত ভোটের সময় ডিএম এসপি তাদের নিয়ন্ত্রণেই থাকবে, কিন্তু কমিশন জানিয়ে দেয় ভোট সংক্রান্ত ক্ষেত্রে ডিএম এসপি তাদের নিয়ন্ত্রণে থাকবে, বাকি কাজের সময় রাজ্য সরকারের অধীনে থাকবে। রিটার্নিং অফিসার হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন আইএএস, ডব্লিউবিসিএসদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করতে চেয়েছিল কমিশন, সরকার দাবি মানেনি। শেষ পর্যন্ত হাইকোর্ট নির্দেশ দেয় সহকারী সচিব পদমর্যাদা সম্পন্ন পর্যবেক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা রাজ্যের তরফে কমিশনকে দিতে হবে। সরকারের বক্তব্য কমিশন পরামর্শ দিতে পারে, কিন্তু তা মানতে রাজ্য বাধ্য নয়।
কমিশনের দাবি, সংবিধানের 243 ধারার যে মূল সুর, তাতে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা থেকে পরিচালনা সংক্রান্ত প্রতিটি বিষয়ে কমিশনই চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী। রাজ্য সরকারের দাবি, নির্বাচনের দিন ঘোষণার এখতিয়ার তাদের। কমিশনের অভিযোগ, দিন ঘোষণা নিয়ে রাজ্য সরকার তাদের সঙ্গে কার্যকরী আলোচনা করেনি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, কমিশনের সঙ্গে আলোচনা করে ভোটের দিন নির্ধারণ করবে রাজ্য সরকার। এবিপি আনন্দ। সোহনবাবু, আপনার কাছে আসো যে এতবার রাজ্য সরকারও অবস্থান বদল করলো, 1 দফা 2 দফা, তারপর কোর্ট বলে দিল 3 দফা, এখন কোর্ট বলছেন 5 দফা, রাজ্য সরকার বলছে 4 দফা। কোনো একটা শুরু থেকে যদি অবস্থানটা অতটা অনড় থাকতো না, তাহলে কি বেটার হতো না? আরো সুষ্ঠু এবং আগে আমরা পঞ্চায়েত ভোট করতাম। আমি মানে তার আগে একটুখানি বন্ধু উদয়নের দুটো কথার একটু বলে দিই। সেটা হচ্ছে যে উদয়ন দীর্ঘদিন কলেজ শিক্ষার সঙ্গে যুক্ত, আমিও যুক্ত, সুতরাং কলেজ নির্বাচনটাকে সাধারণ নির্বাচনের দিকে কিভাবে বাম সরকারের আমলে গেছে সেই অভিজ্ঞতাটা ওরও কিন্তু রয়েছে। সুতরাং আজকের যেটা গার্ডেন রিচের ঘটনা, এটা নিশ্চয়ই নিন্দনীয়। সরকার ব্যবস্থা নিয়ে যেটাকে আমরা কেউ সমর্থন করি না, যে কারণে পরবর্তীকালে ভোটটাকে স্থগিত রাখা হয়। দ্বিতীয় কথা যেটা, যে 2008 বা 2010-এ, সত্যি 2010-এর যখন ইলেকশন হয়, ওই পৌরসভাগুলোর ইলেকশনে সেন্ট্রাল ফোর্স এসেছিল, এবং 2008-9-10-এর পরিস্থিতির সঙ্গে আজকে 2013-র যার পরিস্থিতিকে যারা মেলাতে চেষ্টা করছেন, তারা মনে হয় সাধারণ মানুষের কাছে একটা ভুল বার্তা নিয়ে যাচ্ছে। কারণ বন্ধু উদয়ন সেই সময় কিন্তু নিয়মিত তার কলম ধরেছিল এবং তার বিরোধিতা করেছিল। সুতরাং আজকে 2010-এর পরিস্থিতির সঙ্গে কিভাবে 2013-এর পরিস্থিতিটাকে এক জায়গায় নিয়ে চলে আসছে, সেটা কিন্তু স্বাভাবিকভাবে একটা চিন্তার জায়গা। আর আরেকটা জায়গা যেটা খুব স্বাভাবিকভাবে তোলা দরকার, সেটা হচ্ছে যে দেখুন, এই যে নির্বাচনটা হচ্ছে না, এই নির্বাচন না হওয়ার দায়টা রাজ্য সরকারের দিকে তুলে দেওয়া হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের থেকেও কিন্তু খুব স্বাভাবিকভাবে দুটো পক্ষের দায় কিন্তু তারা অস্বীকার করতে পারবে না। এক হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন এবং বিরোধী দলগুলো, আমরা কি করব? দুটো পক্ষই কিন্তু খুব স্বাভাবিকভাবে নির্বাচনের যে প্রক্রিয়া, বিরোধী দলগুলো আমরা কি করব? নিয়ে যেতে চাইনি। আমরা কি করব? সুজন না, তাহলে আপনি বলছেন, যখন আমি বলিনি, তাহলে আমাকে একটু বলতে দিন, তারপর বলবেন না। বলুন আমরা কি করলাম একটু বলো না। আমরা কি না, ব্যাপার হচ্ছে যে 2013-তে যে নির্বাচনের প্রক্রিয়াটা যদি সামগ্রিকভাবে দেখেন, তাহলে প্রথম থেকেই কিন্তু নির্বাচন কমিশন তারা একটা অত্যন্ত অনড় মনোভাব একটা দেখিয়েছে, কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন করব না, সে দাবিও রাজ্য সরকার মেনে নিয়েছে। 2 দফায় রাজ্য সরকার চিঠি পাঠিয়েছে, এবং আমরা দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ডে তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে রাজ্য দ্বিতীয় দফা চিঠি পাবে, আমরা আইন মানে শেষ পর্যন্ত আমরা বাহিনী পাঠাবো। প্রথম কিন্তু 29 মে হলো, আমি একটা কথা বলছি যে আজকে ঠিক আছে, এটা টু লেট, এটা তো আগে, আপনি যদি যতক্ষণ না নির্বাচনের ডেট ঘোষণা না হচ্ছে, আপনি কি করে চেয়ে পাঠাবেন? এবং পরিস্থিতিটা তো এই ধরনের নয় যে আজকে আমি 8 মাস আগে থেকে বলে রাখলাম আমার 800 কোম্পানি বাহিনী লাগবে, কিন্তু সেই পরিস্থিতিতে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের তরফে কেউ নেই থাকলে তিনি বলতেন, তাদের হয়ে আমি বলছি সেপ্টেম্বর 2012, না সেখানে 2012-তে আমি ধরে নিচ্ছি যে 2012 সেপ্টেম্বরে তারা কেন্দ্রীয় বাহিনী 800 কোম্পানির জন্য বলে রাখলেন। তাহলেও কি আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে 2013 জুলাইতে যে নির্বাচন হতে যেত তাতে 800 কোম্পানি বাহিনী পাওয়া যেত? এই জুলাই না, মে মাসে ভোট। না জুলাইয়ে যে ভোটের যেটা, সেই ভোটে বাহিনী আসতে পারত। আসলে ব্যাপারটা হচ্ছে যে সেই সময় কেন্দ্রীয় সরকারের হাতে কি পরিমাণ বাহিনী আছে। যে কথাটা আজকে বারবার ধরে উঠে আসছে যে তারা দেখাচ্ছে এই কারণে আমরা বাহিনী দিতে পারছি না, পাশাপাশি এই কথাটাও বলছে যে এই অনিশ্চয়তা আছে বলেই তো আমি অগ্রিম চাইবো, যেখানে আমি ফিগার পাচ্ছি। তাহলে কি আপনারা এইটা, তাহলে কি আমরা সবাই মিলে এটা স্বীকার করে নেব যে ঘটনাটা আজকে উত্তরাখণ্ডে ঘটেছে বা ছত্তিশগড়ে সেই ঘটনাগুলোতে বাহিনী না পাঠিয়ে পশ্চিমবঙ্গে যেহেতু 800 কোম্পানি বাহিনী, উত্তরাখণ্ডের ঘটনা কবে ঘটেছে? আপনি তো না এটা তো আগের প্রতিপক্ষে এসে যুক্তিটা দিতে পারেননি। এটা তো ঘটনা যে সামগ্রিকভাবে সেই সময় তার
কার হাতে কি বাহিনী রয়েছে, অ্যাভেলেবিলিটি কতটা, তার উপর নির্ভর করবে আমি বাহিনী পাঠাতে পারবো। আচ্ছা, উত্তরাখণ্ডের এই দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটলে এই যুক্তির ক্ষেত্রে আপনি কি বলতেন? নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্টের কোটেও বলতে এই যুক্তির জায়গায় আপনি কি বলতেন? আমি সেন্ট্রাল গভর্নমেন্টকেও দায়ী করছি যে তারা কিন্তু মিসলিড করেছে রাজ্যকে। বিশেষত সুশীল কুমার সিন্ডের যে সাংবাদিক সম্মেলন, তাতে কিন্তু অনেকেই আশা করেছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অন্তত ন্যূনতম কিছু বাহিনী পাওয়া যাবে। মমতা ব্যানার্জি বলেছেন যে আমি চাইনি। ডিভিশন বেঞ্চ, কিন্তু আমি একটা কথা বলবো যে ডিভিশন বেঞ্চের রায় নিয়ে বা তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু ডিভিশন বেঞ্চের একটা কথা স্বীকার করতে হবে যে তারা কিন্তু ঐকান্তিকভাবে নির্বাচনটাকে করাতে ভালো করে গুলিয়ে দিয়েছে, যাতে দুপক্ষকে একটা সহমতে এনে একটা নির্বাচনের জায়গা তৈরি করে দিয়েছে। গতকাল থেকে যদি নির্বাচন কমিশনের ভূমিকা দেখেন, যে গতকাল তারা কোর্টে জানিয়েছে যে সেন্ট্রাল ফোর্স পাওয়া যাচ্ছে না, আমরা ইলেকশন পরিচালনা করতে পারবো না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কালকেই তারা 9টা জেলার ডিএমএসপি, যারা প্রথম দফা যে 9টা জেলায় ভোট হওয়ার কথা ছিল, তাদেরকে জানিয়ে দিয়েছে যে তারা যেন আর কোনো ইলেকশন খাতে যেন কোনো খরচা না করে গতকাল। তখনও কিন্তু আজকের পরিস্থিতিটা আমরা জানি না। 3 নম্বর হচ্ছে যে আজকে যেটা মূলত নির্বাচন কমিশন যেটা চাইছে সেটা হচ্ছে যে ভোটটাকে পিছিয়ে দেয়া। আপনি ভাবুন যে 208 কোটি 81 লক্ষ 64,000 টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, অলরেডি 150 কোটি টাকা খরচ হয়ে গেছে। আরে তার চেয়ে অনেক বেশি খরচ হচ্ছে গ্রামের মানুষদের। ডেফিনেটলি যারা প্রার্থী, আমি বলছি তো সমস্ত প্রার্থী, যারা প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী তাদের নিজেদের পকেট থেকে, সেটা ঘটনা যে সুজন বাবুদের পার্টি থেকে খরচ হয়, অন্য যে দক্ষিণপন্থী দলগুলো তারা পকেটের পয়সা। আমি একটাই কথা বলবো যে সুষ্ঠু এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন করাটা তো রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব। নিশ্চয়ই এই কোনটার সঙ্গে কি সেইটা সমতুল্য? না, কেন সমতুল্য নয়? রাজ্য সরকার বারবার কিন্তু তারা তাদের যে নমনীয়তা দেখিয়েছে, আপনি যদি দেখেন রাজ্য সরকার প্রথমে 1 দফা, পরবর্তীকালে 2 দফা, কোর্টের 3 দফা মেনে নিয়ে আজকে 4 দফায় এসেছে। আচ্ছা, আমি তো আশা করছি যে আগামীকাল হয়তো আলাপ আলোচনার মাধ্যমে 5 দফায় আসবে, যাতে ইলেকশনটা করানো যায়। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন সাংবাদিক সম্মেলনে যে আমরা ভোটটা চাই। ইলেকশন কমিশন কোর্টে গেছে, এটা তো বাস্তবে দেখুন সাধারণ মানুষের কাছে নমনীয় অ্যামিবার মতো অবস্থান ধরুন একটা রাজনৈতিক দলের, কিন্তু কোনো ফোর্স নেই। আমি বলছি রাজ্য নির্বাচন কমিশন এতগুলো মানুষের প্রাণের দায়িত্ব, সম্পত্তিহানির দায়িত্ব নিয়ে সেই দিকে যাবে যদি তারা মনে করে যে যথার্থ পরিস্থিতি নেই নির্বাচনের। এটা আপনি কি বলছেন? আমি বলছি খুব নরম অবস্থান, অ্যামিবার মতো প্রায়। যদি হতো, সেটা তো রাজ্য সরকারের যে বাহিনী নেই, এটা তো পরিষ্কার। যখন ওই বুঝলেই হতো, তাহলে 1 দফা 2 দফা বলে জেলায় হলো কেন? আরে আপনারা কোনোদিন তো আনেননি পঞ্চায়েত ইলেকশনে, কেন্দ্রীয় বাহিনী আনেননি 2010, আপনারা এটা বুঝতে পারেন। আমি বলছি নমনীয়তা না দেখিয়ে প্রথমেই যদি নির্বাচন কমিশনের কথা না বলতো, এক মিনিট, আমাদের দাঁড়াও না, ফরওয়ার্ড ব্লক আছে বসে, সিপিএম আছে, আমি কংগ্রেস আছি, আমায় বলো ভাই আমরা কিভাবে ইলেকশনটা বানচাল করার চেষ্টা করছি? বানচাল করার চেষ্টা তো খুব স্বাভাবিকভাবে, এটা তো নির্বাচন মানে ভোটে দাঁড়িয়ে প্রাথমিক পর্বে নির্বাচন কমিশনকে সামনে রেখে আপনারা প্রত্যেকে কোর্টে যাওয়ার চেষ্টা করেছিলেন। কি আমরা কোর্টে গিয়েছিল, সিপিএমও যাওয়ার চেষ্টা করেছিল, বললাম কি করে? কোর্টে যারা গেছে খুব স্বাভাবিকভাবে ইলেকশন প্রক্রিয়ায় তাদের ভূমিকাটা তো, আমার ভূমিকাটা কি বলো? মানুষের কাছে পরিষ্কার। আপনারাই তো সন্ত্রাসী পরিষ্কার বলছেন যে নরেন বলো, তৃণমূল কংগ্রেস ভোটে যেতে চাইছে, আপনারা কোর্টে যেতে চাইছেন। এবং কি সবথেকে বড় কথা যে আপনি যদি পরিসংখ্যান দেখেন, 1,69,000-এর মতো আটকালাম কি করে জমা দিয়েছে, এবং 59,000 তৃণমূলের কংগ্রেসের তরফ থেকে সিপিআই জিজ্ঞেস করছে আটকালাম কি করে? সন্ত্রাসের কথাটা বারবার, আরে নরেন বলো না, ফরওয়ার্ড ব্লক আটকালো কি করে? সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, এবং এটা রাজ্য সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজ্য সরকারের উপর দায় চাপানোর একটা প্রক্রিয়া, এটা সাধারণ মানুষের কাছে স্পষ্ট। অনিবার্য এবং চিরন্তন তর্ক চলবে। নরেন উত্তর দাও কিভাবে আটকেছো ইলেকশন। তার আগে আপনাদের দেখাবো যে এই প্রশ্নটা কিন্তু বারবার এসেছে এবং হয়তো ভবিষ্যতেও আসবে। আগামী দিনের কাছে এর উত্তর দিতে হবে যে দায় কার। আজকের যে অচলাবস্থা, বারবার আটকে যাওয়া একটা নির্বাচন হবে হবে না নিয়ে 6 দিন আগে অনিশ্চয়তা, এর দায় কার? পঞ্চায়েত ভোট না হলে দায় রাজ্যের। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত করার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। এ ব্যাপারে যাবতীয় দায়ও তাদের। বাহিনী জটে বিষ পাওয়া চলে পঞ্চায়েত নির্বাচনে ভবিষ্যৎ, কিন্তু এর জন্য দায়ী কে? রাজ্য সরকার নাকি রাজ্য নির্বাচন কমিশন? দুপক্ষই একে অপরের ঘাড়ে দায় চাপাচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের যুক্তি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাদের অবস্থান আগাগোড়া একই থেকেছে। অবাধ এবং শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের জন্য 27শে সেপ্টেম্বরে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেয় নির্বাচন কমিশন।
এরপর কমিশনের তরফে সরকারকে আরো 6টি চিঠি দেওয়া হয়, সুনির্দিষ্ট উত্তর মেলেনি। রাজ্য সরকার প্রথমে এক দফায় ভোট করানোর অবাস্তব দাবি করে, যার জেরে দেরি হয়। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে রাজ্য সরকারের জেলা বিন্যাস করার উদ্যোগ ও ভোট প্রক্রিয়া বিলম্বিত করে। বারবার আবেদন সত্ত্বেও সরকার গুরুত্ব না দেওয়ায় বাধ্য হয়ে 1 এপ্রিল কমিশন হাইকোর্টে মামলা দায়ের করে। কমিশনের বক্তব্য, সময় মতো সরকার যদি তাদের সঙ্গে কার্যকরী আলোচনায় উদ্যোগী হতো তাহলে হয়তো মামলা মোকদ্দমা এড়ানো যেত। সরকার সেই শেষ পর্যন্ত কেন্দ্র বাহিনীর জন্য আবেদন করলো, কিন্তু তারা যদি প্রথমেই কমিশনের দাবি মেনে নিত তাহলে ভোটে বিলম্ব হতো না। উল্টো থেকে রাজ্য সরকারও পঞ্চায়েত নির্বাচন বিঘ্নিত হওয়ার দায় নিজের ঘাড়ে নিতে নারাজ। তাদের বক্তব্য, রাজ্য সরকার শীতে ভোট করাতে চাইলেও কমিশনের জন্যই তা করা সম্ভব হয়নি। কমিশনের জন্যই ঘোর বর্ষায় পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্য সরকারের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো, তাই কেন্দ্র বাহিনী আনার কোনো প্রয়োজন নেই। কমিশন অযথা ভোট বানচাল করতে চাইছে। আগে সব পঞ্চায়েত নির্বাচন রাজ্য পুলিশ দিয়ে হয়েছে, এক্ষেত্রে কেন্দ্র বাহিনীর প্রশ্নে কমিশনে গো ধরে থাকাতেই পঞ্চায়েত ভোট বিঘ্নিত হচ্ছে। বিরোধী দলগুলি পঞ্চায়েত নির্বাচনে হার নিশ্চিত জেনেই কমিশনের সঙ্গে যোগসাজশ করে ভোট পিছিয়ে দিতে চাইছে। তবে এই চাপানুতরের মধ্যে একটা বিষয় প্রায় নিশ্চিত, নির্দিষ্ট সময় হচ্ছে না এবারের পঞ্চায়েত নির্বাচন। এবিপি আনন্দ। আমি নরেন্দার কাছে যাব। নরেন্দা, দায় কার আমরা দেখলাম, কিন্তু আমি আরেকটা জায়গা থেকে ধরবো যে দায় আপনাদেরও, অর্থাৎ বামফ্রন্ট সরকার যারা 2003-এ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত নির্বাচন অ্যাক্ট করেছিল তাদেরও দায়, কারণ ওই অ্যাক্টটা না করলে বা পরবর্তীকালে রেকটিফাই করে নিলে আজকে যে ধারার অপব্যবহার করছে তৃণমূল সরকার বলে আপনারা বলছেন, একদম শুরুর পঞ্চায়েত নিয়ে তো অন্তত 20-25টা প্রতিপক্ষই হয়ে গেছে, শুরুর দিকে সেটা আপনারা বলতেন, সেই বলার সুযোগটা পেতেন না, যার ফলে এই কার সুপ্রিমেসি, রাজ্য নির্বাচন কমিশনের না রাজ্য সরকারের, এই বিতর্কটাই হতো না। সুতরাং সেই দায় তো আপনারাও এড়াতে পারেন না। এখন দায় কার সেটা তো মানুষের কাছে পরিষ্কার হবে ক্রমশ, কারণ আমরা আপনাদের যতবার আলোচনা হয়েছে বা আলোচনা হয়নি, পশ্চিমবঙ্গের লোক দেখেছে যে পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই, গভর্নমেন্ট আসার পর থেকেই কলকাতার চারপাশে কতগুলো জেলা পরিষদকে কিভাবে সাইলেন্ট করে দিয়েছে। একটা ডেমোক্রেটিক সিস্টেমে একদম মাইক্রো ডেমোক্রেসি হচ্ছে পঞ্চায়েত। এই মাইক্রো লেভেলে যে কোনো বিষয় মাইক্রো লেভেল নামলে একটা ডিস্টার্ব হবেই। সেখানে খুব অল্প জায়গার মধ্যে বেশি মানুষ খেললে কি হয়, একটা অ্যাসেম্বলি পার্লামেন্ট একটা বিশাল ভাস্ট এরিয়া, সেইখানকার নির্বাচন আর মাইক্রো লেভেলের নির্বাচনের মধ্যে মৌলিক তফাৎ আছে, যে কারণে নির্বাচনের প্রক্রিয়া আগেই, অনেক আগে থেকেই ডেমোক্রেটিক সিস্টেমে যে পঞ্চায়েতগুলো ছিল, যে জেলা পরিষদগুলো ছিল বিরোধীদের, সেইগুলোকে সাইলেন্ট করে দেওয়া হয়েছে, যেটা এই ডেমোক্রেটিক সিস্টেমে পারে কিনা এটি প্রশ্ন উঠেছিল। এবং এই গভর্নমেন্ট যে পঞ্চায়েত ইলেকশন, পঞ্চায়েত সিস্টেমটার মধ্যে থাকতে চাইছে না, কারণ তার স্বাভাবিক কারণ গভর্নমেন্ট, মুখ্যমন্ত্রী, সিএম টু ডিএম, এটাই তো গভর্নমেন্ট চলবে। এই মৌলিক বিশ্বাসে যারা বিশ্বাস করে তারা আর এই তলার লেভেলে, মাইক্রো লেভেলে ডেমোক্রেসি হবে এসবগুলো কেন হবে? আমার প্রশ্ন এইখানে যে বিরোধীরা এই নির্বাচন বানচাল করা কি না করা এর মধ্যে কিছুতে নেই, নির্বাচন হবে তাতে পার্টিসিপেশন করা। কিন্তু মজার বিষয় যে নির্বাচনটা 1 দফা হবে, 2 দফা হবে না 4 দফা হবে, করতে করতে নির্বাচনে দফারফা হয়ে গেল। পশ্চিমবঙ্গের একেবারে মাইক্রো লেভেল ডেমোক্রেসি দফারফা করে দিলেন এবং কালকে বলে দেবেন নির্বাচন হবে না। যে 14টা পরিবার, তার পরিবারের লোক মারা গেল, যাদের বাড়িঘর ভাঙা হলো, যে গরিব মানুষের শেষ সম্বল ছিল একটা ছাগল কিংবা একটা পাঁঠা, সেইটা ভোজন হয়ে গেল দাঁড়াবার জন্য, যার বাড়ি ভেঙে গেল, যেখানে পার্টি অফিস ভাঙলো, এ পার্টি ও পার্টি 2 পার্টির লোক আক্রান্ত হলো, হসপিটালে গেল, বাড়ি ছেড়ে আত্মীয় কুটুমের বাড়ি গেল, বাড়ি ছেড়ে পার্টি অফিসে ভোজ সভা চলছে, টাকা পয়সা জোগাড় করে ভোজ খাওয়াতে হচ্ছে দীর্ঘদিন ধরে। এত ঘটনা যেখানে ঘটলো, সেখানে প্রশ্ন হচ্ছে আজকে নির্বাচন, কালকে হাইকোর্ট বলবে যে নির্বাচন যা হচ্ছে দুজন মিলে করতে পারছে না, অতএব বন্ধ। হাইকোর্ট তো এইটুকু বলে শেষ, মাননীয় বিচারপতি, মহামান্য প্রধান বিচারপতি, উনি বলে এইটুকু খালাস হয়ে যাবে। কিন্তু মাইক্রো লেভেলে যে ডেমোক্রেটিক সিস্টেম সেটা তো ধ্বংস হলোই, এবং এই অশান্তির আগুনটা ধিক ধিক করে জ্বলবে। ইলেকশন তো করতেই হবে, বাহিনী দিয়ে করবে কি না করবে, যা করতেই হবে। তাহলে এই আগুনের এটা জ্বলতে থাকবে গ্রামে বসে, এর মধ্যে আসবে ঈদ, এর মধ্যে আসবে দুর্গাপুজো, এর মধ্যে পরবগুলো পাস করতে থাকবে, আগুনটা জ্বলবে। যে আগুনটা জ্বালিয়ে দিলেন, নির্বাচন প্রক্রিয়া শেষ হলে একটা জায়গায় থেমে যেত, গ্রামীণ শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করলেন। এবং এর রেসপন্সিবিলিটি যেমনি স্টেট গভর্নমেন্ট, আমার কথা পরিষ্কার, নির্বাচন কমিশন কি স্টেট গভর্নমেন্টকে বুঝতে পারেননি? তিনি একটা সিনিয়র আমলা,
তিনি জানতেন না যে স্টেট গভর্নমেন্টকে দুটো অর্ডার কোর্ট দিয়েছে, একটা বলেছে নির্বাচনের দিনটা স্টেট গভর্নমেন্ট বলে দেবে, পুলিশটা স্টেট গভর্নমেন্ট। নির্বাচনের দিনটা উনি নিয়ে চট করে ঘোষণা করলেন, ওনার হাতে ফোর্সটা নিলেন না, হয় নাকি ফোর্সটা নিলেন না, উনি কেন ফোর্স ছাড়া এই নমিনেশন জমা দিতে দিলেন? এবং নমিনেশন জমা দেওয়ার ক্ষেত্রে দেখুন যে ভিডিওতে গন্ডগোল হলো, উনি বলেন আরে বাবা তাহলে এসডিওতে নিয়ে চলে আসি, এসডিওতে নিয়ে চলে আসি, এসডিওতে এসেও গন্ডগোল হলো। দুটো বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভা দুজন বিধায়ক এই পঞ্চায়েত নির্বাচনে অক্ষয় ঠাকুর মার খেলেন, এখানে আমাদের মন্তেশ্বরের বিধায়ক মার খেলেন, মন্তেশ্বরের বিধায়ক মার খেলেন, দুটো বিধায়কের মাথা পাটলো। আমি যোগ করি 320 কোম্পানি নমিনেশনের ফেজে 320 কোম্পানি চেয়েছিলেন, মাত্র 35 কোম্পানি পেয়েছেন। যখন দেননি উনি স্টপ করলেন না কেন? কোর্টে গেলেন না কেন? যে নির্বাচনকে আমি প্রহসনে পরিণত হতে দেবো না, আমি ডেমোক্রেসিকে রক্ষা করতে চাই, আমি সরকারকে চিনতে পেরে গেছি, কোর্ট যাই বলুক মানুষের মৃত্যুর জন্য কোর্ট রেসপন্সিবিলিটি নেবে, আজকে যারা মারা গেছে পরিবারের ক্ষতিপূরণ দেবে কোর্ট, নির্বাচন কমিশন, সরকার, কে দেবে ক্ষতিপূরণ, কে দায়িত্ব নেবে? যে দলের মানুষ মারা যায়। তাহলে নির্বাচন কমিশনকে আমি বলবো সে তার দায় এড়াতে পারে না, রাজ্য সরকার তার দায় এড়াতে পারে না। আমার প্রশ্ন, রাজ্য সরকার চিনেছি তো, রাজ্য সরকার যে পঞ্চায়েত নির্বাচন চান না, রাজ্য সরকার যে সহযোগিতা করবেন না, নির্বাচন ঘোষণা হয়ে গেলে ডিএমরা রাজ্য সরকার আন্ডারে চলে যায়, এসপিরা চলে যায়, নির্বাচন কমিশন আন্ডারে চলে যায়, এটা কমন সেন্স, সকলে আমরা জানি দীর্ঘদিন ধরে। তারপরও এসপি ডিএমদের আচরণ দেখেছেন, একটা থানার ওসির আচরণ দেখেছেন। আমি মনে হয় একটা কেস হয়েছে তারাপীঠে, ওসিকে ফোন করে বললাম আপনি ধরেছেন, ঠিক আছে, আমাদের লোক, পাল্টা লোককে ধরেছেন, সেটা আপনাকে কৈফিয়ত দেবো। নির্বাচন চলছে, রাজ্য তো বলে দিয়েছে এসপিডিএম এ যাবে না। আমি সময় একটু বলি, তাহলে নির্বাচন কমিশন যদি ছোট জগন্নাথ হয়ে ভেবেছিলেন এবার পার করে দেবো, মানুষ মরুক যাই হোক, নমিনেশন তো হয়ে গেছে, এবার পার করে দেবো, উনিও ওনার সদিচ্ছার ব্যাপারেও আমার সন্দেহ দেখা যায়। হাইকোর্ট হাত রাজ্য সরকার সদিচ্ছা নিয়েও আমার হাইকোর্ট হাত বেঁধে দিলে কি করবে? হাইকোর্টে উনি কি বলতে পারতেন যে আমি স্টপ করে দিয়ে গেলাম? হাইকোর্ট তো এটাও বলেছে যে এমনি 15 দিনের মধ্যে ঘোষণা করতে হবে। হাইকোর্ট একথাও বলে দিয়েছিল তখন যে তোমাকে ফোর্স দিতে হবে সাফিসিয়েন্ট, এবং নির্বাচন স্টার্ট হলো যেদিন থেকে নমিনেশন স্টার্ট হলো, চেষ্টা করেছে ভিডিও দাঁড়ান, আপনি যখন বলেছেন আমি বলি, বলো না ভালো বলছো, আপনি বলেছেন আমি চুপ করেছিলাম, আপনি বলুন, আপনার বলা থাকে বলো না, আরে বলো না। এই যে সেম কথা হচ্ছে নির্বাচন ঘোষণা করলেন যেদিন থেকে, তার আগে থেকে তো গ্রামীণ উৎপাদ হয়, নির্বাচনের দিন থেকে যে নমিনেশন দিন থেকে যে হলো, উনি কি সুন্দর শিফট করলেন দেখলেন। যেই আমরা বললাম যে কি গন্ডগোল হচ্ছে, এমএলএ মার খেয়ে গেল, অক্ষয় ঠাকুর মার খেয়ে গেল, ওখানে মার খেয়ে গেল, মন্তেশ্বর এমএলএ কে মারছে, ওখানে পঞ্চায়েত প্রধান তো কোনো ব্যাপার না, সভাধিপতি তো কোনো ব্যাপার না, বীরভূম জেলার সভাধিপতি অন্নপূর্ণা মুখার্জি নমিনেশন জমা দিতে খুনের মামলায়, আমি দাঁড়ান, অন্নপূর্ণা মুখার্জি সভাধিপতি জেলা পরিষদ বীরভূম, উনি এসছেন নমিনেশন জমা করবেন বলে, ওনাকে নমিনেশন জমা করতে দেবে না, ভদ্রমহিলা রাস্তায় শুয়ে পড়েছে, তখন ওসি দেখছেন একটা সভাধিপতি শুয়ে পড়েছে, নির্বাচন কমিশন কি করছিলেন? ছোট জগন্নাথ, পুরী জগন্নাথ মন্দিরে বসে থাকুন, সোজা কথা একদম, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার নির্বাচন কমিশনকেও দেয়নি, হাইকোর্টকে কেউ দেয়, এবং রাজ্য সরকারকে কেউ দেয়। এই প্রশ্নটা এই নির্বাচনের মধ্য দিয়ে গ্রামীণ ক্ষেত্রে যে পিস ছিল, যে ডেমোক্রেটিক সিস্টেমটা ছিল, সেই সিস্টেমটার উপর তো আঘাত হলোই। গ্রামীণ শান্তিটা, এই 10 তারিখ বলছে সকলে মিলে না, রমজান মাস শুরু হচ্ছে, রমজান মাস শেষ হতে দুর্গাপুজো আসবে, তারপরে আবার দেওয়ালি আসবে, গ্রামীণ ডিসিপ্লিন যে ব্যবস্থাটা, গ্রামীণ ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেল। তো এরপর কি হবে? এরপর আমাদের কি হবে? আমরা রাজনীতির লোকেরা গিয়ে গরম গরম কথা বলবো, আর পণ্ডিতেরা কেউ মোমবাতি জ্বালবে, কেউ কলকাতা মিছিল করবে, কিন্তু ইলেকশন এই তো হবে। গ্রামীণ শান্তি শৃঙ্খলা যেভাবে বিঘ্নিত হলো পশ্চিমবঙ্গে, এই পঞ্চায়েত নির্বাচনের নামে যে প্রহসন, এই প্রহসনের মধ্য দিয়ে এই দায় কে নেবে? এইটা এক মিনিট হাইকোর্ট নেবে, রাজ্য সরকার নেবে, নির্বাচন কমিশন? নির্বাচনী ভাষণ দিচ্ছেন না তাপস মনে ধরে শুনুন, দুটো জামাই ভালো, জামাইয়ের মতো ভালো না, ব্যাপার হচ্ছে কি জামাই ভালো, আমার মেয়ের জামাই ভালো, দুটো তথ্য জেনে রাখুন না। আমার ছেলে রাজ্য সরকার জামাইয়ের মতো 9টা রাজ্য থেকে শুনুন,
নটা রাজ্যের কাছে চিঠি দিয়েছে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কথা আবারও বলছি যে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য নিজে কথা বলেছিলেন যে বাহিনী পাওয়া যাবে, তাদের কংগ্রেসকে বলুন তারা কেন বাহিনী জোগাড় করতে পারবে? কেন্দ্রীয় বাহিনী কংগ্রেস কি বিজেপি কি গ্রামের মানুষ আপনাদের চেনে, গ্রামীণ ক্ষেত্রে হুগলিতে দুরবস্থার জায়গায় আছে, হুগলিতে আপনাদের তুমি কি দুরবস্থার উল্টো পাল্টা বলছো? বলছে না, জিজ্ঞেস করছে গ্রামের মানুষ জানে আপনাদের রূপ দেখেছে। আপনি হুগলি কদিন দেখেছেন? রূপ দেখেছে, কবে গেছেন হুগলি? আপনাদের হুগলি রূপ কি দেখেছে? দেখেছেন? আরে দাঁড়াও, এই সুমন ভাই, এটা স্টুডিওতে আলোচনা হচ্ছে। নাবা পাটা মাটিতে নাবা, তোমার এটা হাত বললাম না জামাই ভালো, জামাইয়ের মতো ভালো, ঠিক আছে। আরে দাঁড়াও না, মুশকিল ব্যাপারে আপনার ক্ষেত্রে তাই হয়ে গেছে। এটা হার্ড দাঁড়াও না, এক মিনিট, একটা হার্ড রিয়ালিটি কথা সোজা ভাই বলুন। হার্ড রিয়ালিটি বলি, আমি একটা ডেপুটেশনে রেখেছি। আমি বলছি নির্বাচন কমিশনের না হার্ড রিয়ালিটি বুঝেছেন কথা নাকি? নরেন এক মিনিট, হার্ড হাইকোর্ট তার রেসপন্সিবিলিটি আলাদা পারে না, এটাও আমি বলেছি। কথাটা শুনুন আগে। আর নরেন এক মিনিট নরেন, হার্ড রিয়ালিটি হলো, আমি তাপস রায়ের সঙ্গে দেখা করেছিলাম, যিনি চিফ এক্সিকিউটিভ। তিনি বললেন পুলিশ কোন এক জায়গার পুলিশের এগেনস্টে তিনি প্রস্তাব করেছেন, হি মাস্ট বি রিমুভড, মানে বদলি। আজ অব্দি তাকে করা হয়নি। হয়নি। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বলেছেন কিছু হয়নি। এবার তুমি বলো, কনস্টিটিউশন যেটা তুমি বললে এক্ষুনি, আই এম সাপোর্টিং ইউ, যে আমি তো ডিসিশন দিলাম, কনস্টিটিউশনে আমার হাতে সবকিছু, কিন্তু ফোর্সটা তোমার হাতে। উদয়ন বললে, না হোয়াট এম আই টু ডু? ইলেকশন কমিশন কি করবে? এবার হাইকোর্ট আছে, হাইকোর্ট বলছে তোমায় করতে হবে। হাইকোর্টকে আর তো নিজস্ব একটা এখতিয়ার আছে, কনস্টিটিউশন তো নিজস্ব কিছু আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন, সেটা যেটা অরুণাবতা বলছেন, যে নির্বাচন কমিশন যদি অর্ডারও দেয়, সেই তাদেরকে রিমুভ করছে না, তো স্টপ করুন। সেই প্রদীপ মুখোপাধ্যায়, যিনি কামদুনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, 13 বছর ধরে এই স্কুলটিতে শিক্ষকতা করছেন। আমি জানি না যে প্রদীপবাবু আপনার সঙ্গে কার তুলনা করলে বেশি অ্যাপ্ট হবে, হীরক রাজার দেশের সেই উদয়ন পণ্ডিতের, নাকি আতঙ্ক সিনেমার মাস্টারমশাইয়ের মতো, যাকে শুনতে হয়েছিল যে মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি। ওনার ঘটনাটা অনেকেই জানেন। এবিপি আনন্দে আর একবার আমরা দেখাবো ওনার কাছে প্রশ্ন নিয়ে যাওয়ার আগে ঠিক কি হয়েছিল, আজ কি অবস্থার মুখোমুখি পড়েছেন প্রদীপ মুখোপাধ্যায়। তবে আশার আলো যে সাধারণ মানুষ, গ্রামের সাধারণ মহিলারা তার হয়ে মিছিল করতে পারেন, কোনো রকম তার দিক থেকে অনুরোধ উপরোধ ছাড়া। সেই মহিলারা যারা বহিরাগত তৃণমূল মহিলাদের মিছিলে গিয়ে হাঁটেন না, কিন্তু গ্রামের একজন মাস্টারমশাইয়ের জন্য আজও মাথা উঁচু করে মিছিল করতে পারেন। মাস্টারমশাই, হ্যাঁ কি হয়েছে? তুমি একজনকে খুন করলে? না স্যার, আপনি ভুল লেগেছেন, কিছুই হয়নি। আপনি কিছুই দেখেননি। আমি আবার বলছি মাস্টারমশাই, আপনি কিছুই দেখেননি। আপনি কিন্তু কিছুই দেখেননি মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি মাস্টারমশাই। এ যেন তপন সিংহর ছবি আতঙ্ক ফিরে দেখা। ছবিতে খুন দেখে ফেলায় মাস্টারমশাইকে হাড় হিম করা শাসানি দিয়েছিল তাঁরই ছাত্র। কামদুনিতে অবশ্য চোখের সামনে খুন হতে দেখেননি মাস্টারমশাই, শুধু কলেজ ফেরত ছাত্রীর মর্মান্তিক পরিণতির প্রতিবাদে পথে নেমেছিলেন। আর তাতেই জুটেছে পরোক্ষ হুঁশিয়ারি। তবে কোনো দুষ্কৃতি নয়, কামদুনিতে খোদ শাসকের রোষের মুখে মাস্টারমশাই। কামদুনি কাণ্ডের প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে গত 13ই জুন স্বতঃস্ফূর্তভাবে মিছিল করে কামদুনি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় কয়েকটি স্কুলের পড়ুয়ারা। কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়ের অপরাধ, তিনি সেই মিছিলে পা মিলিয়েছিলেন। কামদুনিতে গিয়ে মুখ্যমন্ত্রী যখন প্রতিবাদী দুই মহিলাকে মাওবাদী সিপিএম আখ্যা দিচ্ছেন, তখন ছাত্রীর মর্মান্তিক পরিণতির প্রতিবাদী সম্ভবত কাল হল প্রধান শিক্ষকেরও।
সঙ্গে সঙ্গে মিলল শোকজের চিঠি। জানতে চাওয়া হলো কেন তিনি স্কুল চলাকালীন ছাত্রদের নিয়ে মিছিল করেছেন। কিন্তু প্রধান শিক্ষকের স্পষ্ট দাবি, তিনি স্কুল চলাকালীন মিছিলই করেননি। বিকেল 3:30 স্কুল শেষের পর পড়ুয়াদের মিছিলে যোগ দিয়েছিলেন। শোকজ নোটিশ পাঠালেও উচ্চপদস্থ কোনো কর্তা তদন্ত করতে স্কুলে পর্যন্ত আসেনি। এমনকি শোকজ চিঠিতে মিছিলের দিনেরও সঠিক উল্লেখ নেই বলে দাবি প্রধান শিক্ষকের। প্রতিবাদ করতে নেমে প্রিয় মাস্টারমশাইকে ডিআই অফিসের শোকজের চিঠি আহত কামদুনির ক্ষতে নুনের ছিটে দিয়েছে। প্রতিবাদের গর্জন আরো তীব্র হয়েছে। ফের রাস্তায় নেমেছেন তারা, এবার মাস্টারমশাইয়ের জন্য। আমরা সব একসঙ্গে আছি, যতই মাওবাদী বলা হোক বা শোকজ করা হোক, আমরা একসঙ্গেই থাকবো। নির্যাতনের বিরুদ্ধে মাস্টারমশাই প্রতিবাদ করেছিলেন, ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তায় নেমেছিলেন, তাই মাস্টারমশাইকেও শোকজ ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা এই শোকজ মানি না, মানবো না। এই শোকজ তো আমরা মানছি না, কারণ যদি প্রতিবাদ করলে শোকজ মাওবাদী হয়, তাহলে হচ্ছে প্রতিবাদ তো সমস্ত মানুষই প্রতিবাদ করছে, তারা কি সবাই মাওবাদী? তারা সবাই কি শোকজ করুক? প্রতিবাদ করতে গিয়ে প্রতিকূলতার মুখোমুখি হলেও অন্যায়ের সঙ্গে আপোষ করতে নারাজ নির্ভীক প্রধান শিক্ষক। আমার কোনো দাবি নেই, আমাকে যা পানিশমেন্ট দেওয়া হোক আমি সবকিছুতেই রাজি আছি। বদলি করলে আমি যাব না, আমি চাকরি ছেড়ে দেবো, এর থেকে তো আর কিছু হবে না। পানিশমেন্ট না মানে আমি অন্যায় করেছি, আমি তো এখনো বলছি আমি কোনো অন্যায় করিনি। বাবার জন্য বাবার স্টুডেন্ট বাবার মেয়ের মতো, তো কোনো বাবা যদি তার মেয়ের জন্য প্রোটেস্ট করে সেটা তো ভুল না। প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সরব হয়েছে শিক্ষা মহল। এটা একটা ধিক্কারজনক ব্যাপার, সবাই মিলে একে ধিক্কার দেওয়া উচিত, এবং এই শুধু প্রতিবাদ না, আগামী দিনে এই ঘটনা যেন না ঘটে এর একটা প্রতিরোধ পর্যন্ত করার কথা ভাবতে হবে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা শিক্ষকরা পড়ানো বন্ধ করে স্কুলমুখ না হয়ে সভামুখ হলে আপত্তি নেই, সেটা তো তাদের গণতান্ত্রিক অধিকার। রাজনৈতিক দলের মিছিলে খুদে পড়ুয়াদের নিয়ে যাওয়ার ট্রেডিশন সমানে চললেও তা বন্ধ হয় না, কারণ বিড়ালের গড়ায় ঘণ্টা বাঁধার লোক পাওয়া যায় না। কিন্তু কলেজ ফেরত ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে একজন মাস্টারমশাইয়ের প্রতিবাদ, এ তো গর্হিত অপরাধ। মাস পয়লায় বেতন মিলছে, তাহলে আবার সামান্য ঘটনায় প্রতিবাদ কিসের? শাসক ক্ষুব্ধ হবে না? আর ক্ষুব্ধ হলেই বিপদ, বন্ধ করে দেয়া হবে প্রতিবাদের কণ্ঠ। শাসক মানেই কি এরকম? প্রশ্ন সংশ্লিষ্ট মহলে। এবিপি আনন্দ। প্রদীপবাবু, এই প্রশ্নটা আছেই যে রাজনৈতিক দল যখন মিছিল ভরাতে স্কুল থেকে ছেলে মেয়েদের এমনকি স্কুল ড্রেসেও নিয়ে যায়, এমনকি কলকাতা হাইকোর্টের এই রায়টা যে একটি রাজনৈতিক দলের সমাবেশে স্কুল ছাত্রদের যাওয়া নিয়ে, তখন অপরাধ অনেক লঘু করে দেখানো হয়। রাজনৈতিক দলগুলো নানা যুক্তি প্রতিযুক্তি থাকে, কিন্তু একজন মাস্টারমশাই যিনি স্কুল সময়ের পরে, এবং সেই মাস্টারমশাই এই নির্যাতিতা মেয়েটি যার ছাত্রী ছিল, আপনার কথা দিয়ে শুরু করব, কি বলবেন আপনি? আপনার যুক্তিগুলো আগে শুনব। প্রথমেই বলবো আমি একদম প্রাইমারি শিক্ষক। এখানে উপস্থিত যেসব ব্যক্তিত্ব আছে প্রত্যেকেই রাজনীতির সঙ্গে জড়িত। আমি একেবারেই রাজনীতির লোক নই। আর এখানে উপস্থিত আছেন আরও দুজন অধ্যাপক যারা শিক্ষা জগতের সঙ্গে জড়িত আছে। তারা যেমন হায়ার এডুকেশনের সঙ্গে জড়িত, আমি একদম প্রাইমারি এডুকেশনের সঙ্গে জড়িত। তা আমার ফিলিংস থেকে আমি যেটা বুঝেছি যে একেবারে গ্রাসরুটে যেমন আমরা কাজ করি, কিছু সমাজের দায়বদ্ধতা আমাদের অনেক বেশি আছে। আমরা একদম সামাজিকভাবে একদম ছোট ছোট বাচ্চাদেরকে একেবারে সেই অবস্থা থেকে কিন্তু তুলে আনি। আর আমি একদম একটা ইন্টেরিয়ার গ্রামে গিয়ে কিন্তু পড়াই। 13 বছর ধরে ওই স্কুলে আছি। হ্যাঁ, 13 বছর ধরে আমি ওই স্কুলে আছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু আজকে এখানে এসেছি, আমার মনটা কিন্তু কামদুনিতেই পড়ে আছে। আমি কিন্তু কামদুনির একদম প্রতিনিধি হয়ে এসেছি। আমি যেখানেই আমার বসবাস হোক, আমার মনটা কিন্তু কামদুনিতেই। আমি জানি কামদুনির বিশেষ প্রচুর মহিলা, এবং তারা জানে আজকে আমাকে টিভিতে এরকম আনা হয়েছে, তারা আমার সঙ্গে একমত, এবং তারা দেখছেন। আমি জানি হাত তুলেছি যখন, ওরাও হাত তুলেছে। আমার ফিলিংসটা এখানে যে আমার জন্য এতগুলো মহিলা প্রায় 40 মিনিট ধরে তারা এই বৃষ্টি ভিজে পুরোটা পরিক্রমা করলো গ্রামের মধ্যে, তাদের নিজের মতো করে। তার মধ্যে সেই তারা যারা বড় রাজনৈতিক দলের বহিরাগতদের মিছিলে কিন্তু হাঁটেননি, অনেক চাপ সত্ত্বেও না। এরা একেবারেই মানে গ্রামের একেবারে মানে আমি বলবো আবাল বৃদ্ধ বনিতাদের মধ্যে থেকেও বলবো
কোনো বাড়ির কোনো মহিলা বাদ যায়নি এরকম ব্যাপার। আর আমি নিজে দেখেছি, আমার স্কুলের সেদিন পরীক্ষা ছিল, ওই বিএড পরীক্ষা দিয়েছেন ওই নির্যাতিতা ছাত্রী, মানে আমারই ছাত্রী, তার ভাই পরীক্ষা দিচ্ছিল। এরা 12টা থেকেই আমি দেখতে পাচ্ছি যে তারা নাওয়া খাওয়া বন্ধ করে, তারা তাদের হাজব্যান্ডকেও খাওয়ায়নি, তাদের বাচ্চাকেও খাওয়ায়নি। তারা কিন্তু মানে কি করবে, তারা তো বুঝতে পারছে না। এরা অ্যাকচুয়ালি এরা বোঝেনি শোকজ কথাটার মানেটা। তারা কিন্তু ভেবেই নিয়েছে যে আমাকে স্কুল থেকে স্যাক করে দেওয়া হয়েছে। তা সেই জায়গাটা থেকে তাদের যে ব্যাপারটা, ইমোশনটা, সেটা আরো বেশি ছিল। তারা নাওয়া খাওয়া বন্ধ করেই একরকম সেই থেকেই 12টা থেকে তারা ভাবছে আমাকেও বোধহয় মিছিলে নিয়ে যাওয়া যাবে। তা আমার কাছে যখন ছুটির মানে 2টোর পরে যখন ওই ছেলেটি পরীক্ষা হয়ে গেল, তখন দলবল এসে হাজির হলো। আমি বললাম, আমার জন্য তোমরা মিছিল করছো, আমি তো তোমাদের জন্য মিছিল করতে গিয়ে আমাকে শোকজ করা হয়েছে, আমার জন্য তোমরা মিছিল করছো, আমার মিছিলে তো আমি যেতে পারি না, তোমরা যাও। দেখ বুঝলো, বুঝে ওরা যে মিছিলটা করলো পুরো বৃষ্টি ভিজে ভিজে, আমরা আপনার ক্লিপিংসেও দেখেছি, আপনারা দেখিয়েছেন, ধন্যবাদ আমি এবিপি আনন্দকে। আর সবচেয়ে বড় কথা, আমি যে শোকজটা পেয়েছি তার জন্য যদি ন্যূনতম আমি দোষী হই, আমার প্যারেন্ট বডি, আমি নিজে শিক্ষক বলে, আমার বাবা আর্মিম্যান ছিল, আমি ছোটবেলা থেকে এটা শিখেছি প্যারেন্টকে কিভাবে সম্মান করতে হয়। কাজেই সেই প্যারেন্টের সম্মান দেওয়ার জন্য আমি প্যারেন্ট বডিকেও বলছি, আপনারা কিভাবে এই রকম একটা ডিসিশন নিলেন যে আমাকে খুব এই বয়সে, আমার প্রায় 54 এজ, তা সেইখানে আমাকে একটা আমার যে প্রিভিয়াস রেকর্ডগুলো সেই জায়গায় আমাকে এতটা নিচে নামিয়ে দিলেন। তো সেই জায়গাটা থেকে আমার একটু অপমানিত হয়েছে। কিন্তু গতকালকের ঘটনার পর আমার মনে হচ্ছে আমি যা করেছি ঠিক আছে। প্রদীপবাবু, আপনাকে দেখাবো যে মানিক ভট্টাচার্য, রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, তিনি আজকে ক্যামেরার সামনে ঠিক কি বলেছেন আপনাকে শোকজ করাই হয়নি, দেখাবো। ডিপার্টমেন্টাল ম্যাটারে শোকজ তো ওনাকে করা হয়নি, এবং আমি যতটা জানি ওনাকে একটা ক্লারিফিকেশন দিতে বলা হচ্ছে, এবং এটা হচ্ছে প্রাথমিক তদন্ত, ফার্স্ট এনকোয়ারি। স্কুল আওয়ার্সে প্রাথমিকের শিশুরা কোনো প্রসেশনে গেছিলেন কিনা, ওনার নির্দেশে গেছিলেন কিনা, সেইটা একটা প্রাথমিক ওনাকে ক্লারিফিকেশন দিতে বলা হচ্ছে। আপনি মাস্টারমশাই মানুষ, আপনি বলতে পারবেন যে আমার তো মনে হচ্ছে জাগলারি অফ ওয়ার্ডস। তার কারণ হচ্ছে যে ক্লারিফিকেশন চাওয়া হয়েছে, শোকজ করা হয়নি। যে চিঠিটা আপনাকে পাঠানো হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং সাব ইন্সপেক্টর অফ স্কুল, মধ্যমগ্রাম ইস্ট সার্কেল, নর্থ 24 পরগনা, তাতে পরিষ্কার ইনকোয়ার করা হয়েছে, আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। এটা যদি শোকজ না হয়, আমি আইনি পরিভাষা বলতে পারবো না, আর কোনটা শোকজ? ঠিক তাই, আমারও তাই মনে হচ্ছে। আমার কাছে ওই কপিটা রয়েছে সঙ্গে, আমাকে ইট ইজ ভেরি আর্জেন্ট লেখাও আছে, এবং কজগুলো জানবার জন্যই বলা হয়েছে। আমি মাননীয় মানিক ভট্টাচার্য মহাশয়কে আমি আবার বলবো যে ধন্যবাদ, আপনি যেটা বললেন আমি মেনে নিলাম। কিন্তু চিঠিটা পড়ে কি মানে এতটুকু বোধগম্য যেটুকু আমার হয়েছিল, আপনি হয়তো আমার থেকে অনেক বেশি প্রাজ্ঞ ব্যক্তি, আমার যেটা মনে হয়েছিল, আমি শেষ দুটো বাক্য দর্শকদের সামনে একটু পড়ে দিই। ইন ভিউ অফ অ্যাবাভ, হি ইজ রিকোয়েস্টেড টু ক্লারিফাই দ্য ম্যাটার ইমিডিয়েটলি, ইট ইজ আর্জেন্ট। এর আর কি হত্যা? অরুণবদা আইনজীবী মানুষ পড়ে একটু বলুন তো, এটা যদি শোকজ না হয় আর কোনটা? প্রথমে যে শোকজটা দিচ্ছে, বলছে আই এম ডাইরেক্টেড বাই দি চেয়ারপারসন অফ দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল, লিখছে সাব ইন্সপেক্টর অফ স্কুলস, মানে নিজের কথা লিখছেন, সে ডিরেকশনে অ্যাট দি ডিকটেশন অফ সামবডি সেটা লিখছেন। South to inquire from you of the fact that a procession comprising with pupils of his school was held on 12/6/13 during the school hours without the consent of appropriate authority. And which is the appropriate authority boleni? দুই হলো he is directed by the chairperson. চেয়ারম্যানের পারমিশন নাওনি কেন? না চেয়ারপারসন মানে ও নিজের কথা বলছে না, ডিরেকশন চেয়ারপারসন। কিন্তু আমার বলছি এটা ঘাটিয়ে লাভ নেই, কারণ মানিক ভট্টাচার্য যিনি বললেন তিনি 5 বার ঢোক গিললেন, ঢোক গিলে বুঝতে পারছেন ভুল করে ফেলেছেন। আমি বলছি অলওয়েজ একটা ব্যাক করবার সুযোগ দেওয়া উচিত গভর্নমেন্টকে। গভর্নমেন্ট যখন মেনেই নিচ্ছে যে সামথিং রং হ্যাজ বিন ডান,
মেনে নেয়। ওনার মতো রোল ব্যাক আমি বুঝলাম, কিন্তু আপনি ভাবুন তো আজকে যদি এই গ্রামের এত মানুষ ওনার সঙ্গে না থাকতো, সংবাদ মাধ্যমে জানাজানি না হতো, একটা প্রত্যন্ত কামদুনি গ্রামের একজন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক, মানে এটাই কি প্র্যাকটিস? রাষ্ট্রশক্তি এটাই করে, এটাই প্র্যাকটিস। অরুণ সিংহ বলে এত বড় ডাক্তার এখন ভারতবর্ষে নেই, চাইল্ড স্পেশালিস্ট, তাকে পাঠানো হয়েছে স্বাগত দত্ত হসপিটালে, যেখানে কোনো শিশু বিভাগই নেই। সে বলছে তাকে দিল্লি ডেকে পাঠাচ্ছে, মহারাষ্ট্র ডেকে পাঠাচ্ছে। সে বলছে আমি চাকরি ছাড়বো কি ছাড়বো না ভাবছি, পশ্চিমবঙ্গে থাকবো। কিন্তু তাকে কিছুতেই পিজি হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে না। এবং আমি বলছি আমার বাড়িতে যারা রিটায়ার্ডেড বাচ্চার বাবা মারা আসছে, যে আপনারা কোনো মতে, যেহেতু চন্দ্রিমা ভট্টাচার্য আমার পাশে বসেন, আপনি দয়া করে একটু চন্দ্রিমাদিকে বলুন ওনাকে যাতে ওখানে পাঠানো যায়। এবং যাই হোক, ওখানে নিওনেটাল কেয়ার ইউনিটটা অরুণ সিংহ নিজের হাতে একেবারে, এবং প্রাইভেট প্র্যাকটিস অন্তত কয়েক মাস আগে সম্পূর্ণ তালাবন্ধ পড়ে আছে, এক ফোঁটা প্রাইভেট প্র্যাকটিস করেন, বাড়ি গাড়ি কিছু করতে ওই সেন্টারটা কিন্তু ন্যাশনাল প্রাইড। এখন এটা ওনার মতো অত বড় লোক যদি এই ব্যাপারে শিকার হতে পারেন, প্রাইমারি স্কুলের এটা করেছে, আমার মনে হয় এটা টোটাল যিনি লিখেছেন এই চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি চেয়ারপারসন করিয়েছে, চেয়ারপারসন না, তিনি তার প্রভুকে খুশি করার জন্য এটা লিখেছেন। তবে আমার মনে হয় এখন ব্যাক করছেন, মানে বিবেক তো বলে একটা জিনিস আছে, সেটা অনেক সময় খেলে। এটা লিখেছেন এসআইএস লিখেছেন, কিন্তু এট দি ডিকটেশন অফ সামবডি, যে আমার এটা মত নয়, আমার নরেন বলেছে বলে আমি লিখছি, আমার মত নয়, তাই তো। প্রদীপবাবু, কালকে 25 জন শিক্ষাবিদদের প্রতিনিধি দল আপনার সঙ্গে দেখা করে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্যরা ছিলেন, স্কুল সার্ভিস কমিশনের সভাপতি, প্রাক্তন সভাপতি তিনি ছিলেন। কি বললেন তারা যাওয়ার পর? কি কোনো মানসিক জোর আরো পেয়েছেন? না, অবশ্যই সবার আগে আমি নমস্য এরা ব্যক্তিত্ব, কারণ আমার এই একটা ছোট্ট গ্রামে, একটা কামদুনির মতো গ্রামের একটা, আমি সামান্য একটা কামদুনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সেই স্কুলে তারা যখন উপস্থিত হয়েছে, আমি সবার আগে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার পাশেও দাঁড়িয়েছে, এবং শুধু আমার পাশে নয়, আমারই ওই গ্রামের যেই আমার একজন ছাত্রী, একজন ওইখানেরই আমার গ্রামেরই বউ, এরা যেই কাজটা করেছে তাদেরকেও তারা যথেষ্ট পেছনে দাঁড়িয়েছেন। এবং আমিও তো এইগুলো ব্যাপারগুলো আমিও সব এর মধ্যে রয়েছি, মানে দেখার জন্য আমি পুরোটাই জানি এই গ্রামের মানুষ কেমন, আমি এতদিন ধরে থাকি বলেই আমি জানি। কাজেই তারা যে একটা, সত্যি কথা বলতে গেলে একটা মাটির তাল ছিল বা মাটির একটা জিনিস ছিল, সেই মাটির তালটাকে শেপ দিতে হবে। সেই শেপ দিতে গিয়ে আমি জানি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা শেপ দিতে গিয়ে এই নারী মূর্তি বা একটা মাতৃরূপ দিতে পারতো, সেখানে কেন একটা মাওবাদীর তকমা দিয়ে দিল? এই মাওবাদীর তকমাটা ওরা মেনে নিতে পারছে না। এবং আমারও মনে হচ্ছে যে এইখানে আমিও একটা ব্যথা পেয়েছি। আমি শিক্ষক হতে পারি ওই গ্রামের, কিন্তু এইটা যেন কিছুতেই মেনে নিতে পারছি না। এটা ওদের জন্য আমার একটা ভাবনা আছে যে যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমার একদম হাত জোর করে, আমি সব গ্রামের হয়ে বলছি, কিছুই না, কিন্তু ভুল হতেই পারে, একটা আরেকবার আসুন। আমার এইটুকু আমি দেখেছি সেদিন উনি যেদিন এসছেন, যে ক্রেজ কাকে বলে, দৌড়চ্ছে তার পিছনে মানুষ, এখনো তার পেছনে এত ক্রেজ আছে, মনে হচ্ছে যেন উদ্ভ্রান্তের মতো মানুষ দৌড়চ্ছে। সেই যে দৌড়, সেটা তো একটা মানুষের দেখার, তাকে দেখবার জন্য, ছোঁয়ার জন্য, বলার জন্য, কিন্তু ভুল জানি না সেটা ভুল বুঝলেন কি করে। আমি সেদিন প্রেজেন্ট, আমিও পেছন গেছি হয়তো, কিন্তু আমি জানি না যে উনি এই ভুলটা কেন করলেন। এইটা একটু যদি সংশোধন করে না, যেভাবেই হোক, উনি মাননীয় লোক, আমি বলছি না উনি ক্ষমা চাইবেন, কখনোই না, কিন্তু আরেকবার যদি, আমি রিকোয়েস্ট করছি যে আরেকবার গ্রামে আসেন। আমি মনে করি মমতা ব্যানার্জি যেখানেই যাক, তার কোনো সিকিউরিটির এত প্রয়োজন আছে, উনি যাক, এবং এই ব্যাপারটা ইজিলি মিটে যাবে যদি উনি আরেকবার। মেয়েটি যখন বলছে আমি খাচ্ছি, খেতে খেতে শুনলাম মমতা ব্যানার্জি এসেছে, স্বপ্নের মমতা ব্যানার্জি, খাওয়া ছেড়ে আমি দিদি দৌড়তে আমার চটি ছিঁড়ে গেল, চটি ফেলে দিয়ে চলে গেলাম, এখন আমি সামনে পড়ে গেছি। তখন বললো তোমাদের কথা সব শোনা হয়ে গেছে, বলো দিদি একবার শুনুন, তারপর মেজাজ খারাপ আছে, তো মা বাবার সঙ্গে আমাদেরও মেজাজ খারাপ হয়।
এইটা কিন্তু অন্যভাবে নেওয়া উচিত হয়। উনি যদি হ্যাঁ, আমি প্রদীপ বাবুর কন্যা শতপর্ণার কাছে যাব। এই যে তোমার বাবাকে ঘিরে যেটা হলো, এই তো সংসারের ওপরে একটা ঝড় বয়ে যায়, এই রকম বড় একটা ঘটনা তার সঙ্গে জড়িয়ে যাওয়া, এবং এখন গোটা ভারতবর্ষের লোক টুম্পা, মৌসুমী এবং প্রদীপ মুখোপাধ্যায়ের কথা জানেন। তো এটা নিয়ে কি বলবে? এরম ঘটনায় বাবা যদি প্রতিবাদ করতে নাবে, তোমরা বাড়িতে যারা আছো, তোমার মা বা তুমি সেটা সমর্থন দেবে, নাকি বলবে বাবা এই গন্ডগোল থেকে দূরে থাকো, আবার তোমার চাকরি নিয়ে টানাটানি হবে? না, যদি বাবাকে সাপোর্ট না করি তাহলে তো বাবার মতো আর কেউ, মানে বাবাও যেমন সাহস পাবে না প্রোটেস্ট করার, অন্য কেউ যখন এগোতে যাবে তারাও সাপোর্ট পাবে না। ফ্যামিলির সাপোর্ট ভীষণভাবে ম্যাটার করে, নাহলে কেউ বাইরে গিয়ে কিছু বলতে পারবে না। আর আমি তো আমার তো মনে হয় যে কোনো ফ্যামিলি থেকে যদি কেউ এগিয়ে যায় তাহলে তার ফ্যামিলিকে প্রাউড ফিল করা উচিত। কারণ আজকালকার দিনে সবাই মনে করে যে যদি আমরা কিছুতে জড়িয়ে যাই আমরা এম্বারেসড হব, আমাদের হ্যারাসমেন্টের মুখে পড়তে হবে, আমাদের টাইম যাবে। কিন্তু কেউ এগিয়ে গেছে, তাহলে যদি তার ফ্যামিলি তাকে সাপোর্ট না করে আর কেউ কি করে এগিয়ে যাবে? আমি তোমার একটা বক্তব্য দেখছিলাম একটু আগে, সেটা হচ্ছে যে তুমি বলছিলে যে একেবারে ছাত্রী হচ্ছে কন্যা সমা, এই যে মেয়েটির এই রকম পরিণতি হলো আমাদের মধ্যেই সে আর নেই, তাকে তোমার বাবা প্রাইমারি স্কুলে পড়াতেন, তো যার ফলে তুমি বলছিলে যে স্বাভাবিকভাবেই মাস্টারমশাই হিসেবে কন্যার এরকম ঘটনায় তিনি যেতেই পারেন, একটু বলবে? আমি নিজেও স্কুল স্টুডেন্ট, আমি ক্লাস 10-এ পড়ি, তো আমার সাথেও যদি এরকম কোনো হয় আমি জানি আমার স্কুলের টিচাররাও প্রোটেস্ট করবে। কারণ আমি দেখেছি, আমি আমার বাবার স্কুলে গেছি, সরস্বতী পুজোতে আমি বাবার স্কুলে যাই, ওখানে আমি দেখেছি বাবা একদম ছোট বাচ্চাদের হাতে করিও দেওয়ায়, আবার এমনও হয় যে ওখান থেকে যদি যে কোনো মেয়ে বিয়ে করে গেলে বাবাকে নমস্কার করে দেয়। মানে তারা তো মানে বাবাকে তাহলে মানে তারাও বাবা হিসেবে দেখে, তার জন্য তারা এই রেসপেক্টটা দেয়। এবার বাবা যদি সেই জায়গায় না দাঁড়িয়ে উঠতে পারে বাবার জায়গায়, তাহলে তো মানে বাবার গিল্টি। তো বাবা প্রোটেস্ট করেছে, বাবা তো তাদের বাবা হিসেবে প্রোটেস্ট করেছে, বাবা তো কিছু ভুল করেনি। এই যে এই মুহূর্তের ক্রাইসিসটা যে তোমার বাবা বলছিলেন খানিকক্ষণ আগেও দেখছিলাম আমি, যে চাকরি ছেড়ে দেবো যদি এই শোকজের উত্তর দিতে হয়, এটা নিয়ে কি বলবে? যে যদি শাস্তি হয় চাকরি ছেড়ে দেবো, প্রদীপবাবুই বলেছেন। হ্যাঁ, বাবা বলেছে চাকরি ছেড়ে দেবে, কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, মানে গ্রামের লোকদেরকে যেইটুকু চিনি, যদি বাবা স্কুলের চাকরি ছেড়ে দেয় তাহলে ওই স্কুলে আর একটা স্টুডেন্টও থাকবে না। মানে তারা, আমি দেখেছি, মানে ওটা ক্যামেরায় এসছে কিনা আমি জানি না, কিন্তু তারা পেছনে এটা পর্যন্ত বলেছে যদি তুমি মানে বাবা চাকরি ছেড়ে দেয় তাহলে তারা বাবা বট গাছের নিচে পড়াবে আর আমরা চাঁদা জমা করে বাবার টাকা দেবো। তারা এটা পর্যন্ত বলেছে, মানে যদি বাবা ছেড়ে দেয় তাহলে ওই স্কুলে একটা স্টুডেন্ট। আর ইউ প্রাউড অফ ইওর ফাদার? অফ কোর্স। আমি প্রদীপবাবুর কাছে আসবো। প্রদীপবাবু, যে বেসিক জায়গা যে আপনি নাকি নিজেই মিছিল উদ্যোগ নিয়েছিলেন এবং স্কুলের সময় করেছিলেন, সেটাই আমার বক্তব্য। আমি যদি উদ্যোগ নিয়েই করে থাকি তাহলে সেটা কেউ এনকোয়ারি করলো না কেন, প্রশ্নই উঠছে না আমি উদ্যোগ নেওয়ার। এত বড় একটা মিছিলের উদ্যোগ নেওয়া, এখানে কি শুধু প্রাইমারির বাচ্চা আছে? এখানে সব দেখুন বিভিন্ন স্কুলের বাচ্চা আছে এবং তাদের অভিভাবকরা আছে। হ্যাঁ, অভিভাবকরা আছে। এটা কন্ডাক্ট করা সম্ভব নাকি আমার পক্ষে? ঠিকই, লেখাপত্র লেখাও সম্ভব না। আপনার সঙ্গে স্কুলের সহশিক্ষকরা ছিলেন? হ্যাঁ, ছিলেন। অলোক রঞ্জন ঘোষ, মধুসূদন মন্ডল, তাদের উপর ওখানে একটু নামের ব্যাপারটা একটু ভুল হয়ে গেছে যে কোনো কারণে। অলোক রঞ্জন মন্ডল এবং মধুসূদন ঘোষ এই সামনেই। তো এটা আপনি কি প্রধান শিক্ষক বলেই এই শাস্তির খাড়া নেবে এলো না? এটা নিয়ে আর বিতর্কে কি যাওয়ার দরকার আছে বলে আমি মনে হয় এইটা নিয়েই আমাদের যেহেতু দুজন অধ্যাপক আছেন, আমি দুজনের কাছে এটা প্রমাণিত যে এরা এনকোয়ারি করেনি। কেন করেনি বলবো, যে মিছিলটা হয়েছে 13 তারিখ, আমাকে বলছে 12 তারিখ মিছিলটা হয়েছে। আর অন্য পয়েন্টে আর এখন যাব না, বিতর্ক বাড়িয়ে আর লাভ নেই। ঠিকই। হ্যাঁ, কিন্তু না, আমাদের কাছে ওটা বিস্ময়কর যে 3 জন শিক্ষক, তার ভেতরে একজনকেই শোকজ করা হলো, যে শোকজ বলি আর যাই বলি, কারণ দর্শানো হলো, বাকি দুজনের কোনো ব্যবস্থা নেই। এটাও বিস্ময়কর। উদয়নবাবু এবং সুমনবাবুর কাছে যাবো। আপনার অধ্যাপককে কি চোখে দেখছেন এই ঘটনা? না, দেখুন, সমাজে তো কিছু ভালো নিদর্শন রাখা দরকার, নাহলে সমাজ দেহ রাজা আসে রাজা যায়, সমাজ দেহে যে ক্ষতগুলো তৈরি হচ্ছে সেই ক্ষতগুলো তো থেকেই যাবে। তো এই ভালো নিদর্শনগুলো কারা রাখবেন? আমাদের সমাজে দেখা গেছে শিক্ষকরাই রাখেন। আমি দুটো উদাহরণ দেবো মাত্র। আমি যে কলেজে পড়াই, বঙ্গবাসী কলেজে, সেখানে একজন প্রিন্সিপাল ছিলেন, দীর্ঘকাল প্রিন্সিপাল ছিলেন, ডক্টর প্রশান্ত কুমার বসু।
তিনি একেবারেই কংগ্রেস ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন, কিন্তু 1959 সালে খাদ্য আন্দোলনের সময় যে কলকাতা শহরে যে শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিতে কলেজ প্রাঙ্গণে ছাত্রদের নিয়ে তিনি একটি সভা করেছিলেন এবং সেখানে খাদ্য আন্দোলনের শহীদদের স্মৃতিতে মাল্যদান করছেন। সেই ছবি আমরা সযত্নে সেটা রেখে দিয়েছি। এরপরে তৎকালীন বিধান রায়ের সরকার তাকে শোকজ করা তো দূরের কথা, তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নিয়ে গেছিলেন। এইটাই হচ্ছে আমাদের ট্র্যাডিশন, পরম্পরা। এটা আমাদের পরম্পরা। আমরা রবীন্দ্রনাথের কথা জানি। রবীন্দ্রনাথ তিনি তো ব্রহ্মচর্যাশ্রম স্কুলই স্থাপন করেছিলেন এবং রবীন্দ্রনাথ তো রাখি বন্ধন, স্বদেশী আন্দোলন ইত্যাদিতে যোগদান করেছিলেন। পরবর্তীকালে তিনি ব্রহ্মচর্যাশ্রমে কিন্তু ব্রহ্মচর্যাশ্রমের ভেতরে রাজনীতি পছন্দ করতেন না, কিন্তু সেই সময় বহু রাজনৈতিক নেতা আমরা জানি, সে নেহেরু থেকে শুরু করে গান্ধীজি, সুভাষ বোস ঘন ঘন আশ্রমে যেতেন, থাকতেন এবং ওই স্কুলের ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্রদের সাথে তারা মিট করতেন। বহু রাজনৈতিক বিতর্ক হতো এবং তাদের মধ্যে আলাপ আলোচনা হতো। তা গান্ধীজির পেছন পেছন ছাত্ররা যেত, মিছিল করত এবং এটা খুব সুস্থ একটা গণতান্ত্রিক বিতর্কের একটা পরিবেশ ব্রহ্মচর্যাশ্রমের মধ্যে ছিল। কিন্তু তিনি সরাসরি রাজনীতি করার কথা বলতেন না। অর্থাৎ আমাদের এই যে সামাজিক জীবনে এবং ব্রহ্মচর্যাশ্রমে যে ছাত্ররা ছিল সে সময় শান্তিনিকেতনে, তারা বহু কাজ করত, গ্রামাঞ্চলে সমাজ জীবনে বহু কাজ করতো। তারা সাঁওতাল পল্লীতে যেত, তারা শ্রীনিকেতনে যেত, হ্যাঁ, তারা কুয়ো গ্রামে গিয়ে কুয়ো খোঁড়ার কাজ করত, সেরকম বহু কাজ করত। তো এই যে প্রদীপ বাবু যে কাজটা করেছেন, আমি মাস্টারমশাইকে প্রণাম জানাই, সেটা একটা স্বতঃস্ফূর্ত আবেগ থেকে তিনি করেছেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে যদি সেই সুন্দর আবেগটা জেগে ওঠে এবং আগে একটা রাজনৈতিক অন্যায়ের প্রতিবাদে যদি শিক্ষকরা সমবেত হতে পারেন ছাত্রছাত্রীদের নিয়ে, আজকে একটা সামাজিক অন্যায়ের প্রতিবাদ কেন করতে পারবেন না? এবং স্কুল আওয়ার্স এর পর সঙ্গে অভিভাবকরা আছেন এবং ওনারই ছাত্রী, তাতে উনি যদি আবেগবিহ্বল না হন, এবং এই বয়সেই কিন্তু ওই ছাত্রছাত্রীদের মনের মধ্যে এই সুকুমার বোধগুলো কিন্তু তৈরি করা দরকার। এবং উনি এমনই একজন মাস্টারমশাই যিনি রেগুলার স্কুলে যান এবং ছাত্রছাত্রীদের সাথে নিবিড়ভাবে যুক্ত। সেই পশ্চিমবঙ্গে যেখানে আমরা শুনি নাকি প্রাথমিক শিক্ষকরা ক্লাস নেন না, তারা স্কুলে যান না, সেরকমই একজন মাস্টারমশাই প্রধান শিক্ষক, তাকে তো পুরস্কৃত করা উচিত ছিল। হ্যাঁ, যেটা বক্তব্য সেটা হচ্ছে যে প্রদীপবাবুর মতো ভালো প্রাথমিক শিক্ষক থাকেন বলেই কিন্তু আমরা হায়ার লেভেলে এত ভালো ভালো ছাত্র পাই, ফলে ওনারাই কিন্তু আসল কারিগর ছাত্র তৈরির। আর যে ঘটনাটা ঘটেছে সেটা একটা আমার মনে হয় খুব বিচ্ছিন্ন ঘটনা এবং ওনাকে হেডমাস্টার, যেহেতু উনি ওখানকার হেডমাস্টার মধ্যে, সেই কারণেই কিন্তু ক্লারিফিকেশনের জন্য একটা চিঠি পাঠানো হয়েছে। কারণ আপনি জানেন যে হাইকোর্টের একটা রায় আছে যে স্কুল আওয়ার্সে স্কুল ইউনিফর্ম পরে বাচ্চাদের কোনো মিছিলে নিয়ে যাওয়া যায় না এবং কতগুলো তথ্যেরও ভুল আছে, ডেটের ভুল আছে একটা, বা উনি যে মিছিল সংগঠিত করেনি সেটাও ব্যাপার। ফলে এরকম কিন্তু বহু, আমি শুধু বলছি প্রদীপ বাবু নয়, এরকম আমাদের মতো যারা ধরুন উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ান, কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, তারা তো এখন রেগুলার এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ধারাবাহিকভাবে বিরুদ্ধ সমালোচনা হচ্ছে। নানা জায়গাতে তারা সমালোচনা করছেন, সভা সমিতি, টিভি, সমস্ত জায়গায় সমালোচনা করছেন। এখনো পর্যন্ত এরকম কোনো ঘটনা দেখা যায়নি যে কোনো নির্দিষ্ট শিক্ষককে বেছে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে এটা উনি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ মানিকবাবু একদম, আমি আশা করব যে আপনার বিচ্ছিন্ন ঘটনা অংশটাই ক্লারিফাই বিচ্ছিন্নই থাকবে এবং পেছনে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। আর কামদুনির কথা হলো, আপনাদের দেখাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে 15 দিনের মধ্যে তার পুলিশ চার্জশিট দেবে। 15 দিন, 17 দিন, আমি যদি ঘটনার দিন এবং গ্রেফতারের দিনও ধরি, ক্রমশ অতিক্রান্ত হয়েছে, কই কথা রাখলো না তো তার পুলিশ। তাহলে কি সত্যি সুনীল গাঙ্গুলির সেই কবিতাটাই সত্যি যে কেউ কথা রাখে না? 15 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া হবে, মানে জেলে থাকাকালীনই, এই লকআপে থাকাকালীনই। আর হচ্ছে বিশেষ ব্যবস্থা, যেটা ফাস্ট ট্র্যাক কোর্টে আমরা চেষ্টা করবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব হয়। চার্জশিট 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে, 15 দিনের মধ্যে যেদিন থেকে ঘটনা ঘটেছে চার্জশিট হয়ে যাবে। কামদুনিকে মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া এই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। যে দাবিতে সোচ্চার হয়েছিল কামদুনি, সেই দাবি কবে পূরণ হবে তা এখনো জানে না তারা। মৃতা ছাত্রীর পরিবার তাই শোক কাটিয়ে ক্ষোভে ফুঁসছে। শাস্তি চাই আমরা, দৃষ্টান্তমূলক শাস্তি, আরও তাড়াতাড়ি চাই। 1 মাসের মধ্যে তো দিদি বলে গেল যে হয়ে যাবে সব কিছু, 15 দিনের মধ্যে চার্জশিট দেবে বললো, এখন তো চার্জশিট আমরা পাইনি।
বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ছুটে গিয়ে মাওবাদী সিপিএম তকমা পাওয়া মৌসুমী টুম্পার গলাতেও ঝরে পড়ছে চার্জশিট জমা না পড়ার ক্ষোভ। এখনো তো পুলিশ তো কোনো চার্জশিটও জমা দেয়নি। আমরা যার জন্য পথে নামলাম যে ন্যায় বিচারের জন্য 20 দিন তো প্রায় হয়েই গেল, এখনো তার কোনো চার্জশিট জমা পড়েনি। তা আমরা তো কিসের জন্য পুলিশের কাছে, পুলিশ কি করছে এতদিন ধরে? আমি তো শুনেছি যে কিছুই হয়নি, তার উপর কালকে কোর্টে ছিল। আইনজীবী ও তদন্তকারীদের একাংশের মতে ঘটনা সম্পর্কে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, সাক্ষীদের জবানবন্দি, ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্য, প্ল্যানারের সাহায্যে তৈরি করা অকুস্থলের স্কেচ ও সংশ্লিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সিআইডির পক্ষে এখন চার্জশিট জমা দেওয়া সম্ভব। সেক্ষেত্রে আদালতকে সিআইডি জানিয়ে দেবে বৈজ্ঞানিক অনুসন্ধানের রিপোর্টগুলি পরে এলে তা আদালতে দাখিল করা হবে। সম্প্রতি মালদা জেলা পুলিশ দৃষ্টান্তমূলকভাবে ধর্ষণের অভিযোগ জমা পড়ার মাত্র 3 দিনের মাথায় চার্জশিট জমা দেয়। 24 দিনের মধ্যে সেই মামলার বিচার পর্ব শেষ হয়। প্রতিবেশী রাজ্য বিহারে গত 7ই জুন নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃতকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মাত্র 45 দিনে নিষ্পত্তি হয়েছে বিচার প্রক্রিয়া। তবে মুখ্যমন্ত্রীর 14 দিনের মধ্যে চার্জশিট পেশের প্রতিশ্রুতি পূরণ না হলেও সমালোচনার মুখ থেকে তাকে আড়াল করতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। 15 দিনের মধ্যে চার্জশিট, আজকে হঠাৎ দেখছি টিভিতে দেখাচ্ছে আজ 15 দিন হয়ে গেল। আরে 15 দিন চার্জশিট কখন হয়? আসামি যেদিন ধরা পড়ে তার থেকে 15 দিন হয়, যেদিন ঘটনা ঘটে তার থেকে 15 দিন হয় না। যদি 15 দিনের মধ্যে আসামি না ধরতো তাহলে কি হতো? আসামিরা ধরা পড়েছে। 7ই জুন কলেজ থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণ করে খুন করা হয় ছাত্রীকে। পরের দিন ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাহলে 15 দিনের যে তত্ত্ব সুদীপ বন্দ্যোপাধ্যায় খাড়া করছেন তা কি যুক্তিগ্রাহ্য? কারণ ঘটনা এবং গ্রেফতার দুইয়ের পরেই তো 15 দিন কেটে গিয়েছে। এর ফলে দলনেত্রীকে আড়াল করতে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় অস্বস্তি আরও বাড়ালেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ। আমার সময় একেবারে শেষ হয়ে আসছে, আমি সুজনদার কাছে আসবো। সুজনদা, এই স্টুডিওতে বসে প্রতিপক্ষের অনুষ্ঠানে বসে সারদা কাণ্ড নিয়ে এতবার আপনি সরব হয়েছেন, সারদার সঙ্গে আপনি নিজেও যুক্ত, আপনাকে তো সিআইডি চিঠি পাঠাচ্ছে এবং সেই চিঠি আপনার বাড়িতে দিতে যাওয়া হয়েছিল, বাড়িতে কেউ ছিল না, তারপরে এখন কি অবস্থা? আমি হাসবো না কি করবো বলে ফেলো। জাস্ট তার আগের কথাটা হচ্ছে একটা অদ্ভুত রাজত্ব চলছে, প্রতিবাদ করলেই সিপিএম, প্রশ্ন করলেই মাওবাদী, ভয়ঙ্কর মুশকিল হয়েছে। আচ্ছা, সারা জেলায় আমাদের প্রচার করে দেওয়া হলো যে মানে পোস্টার, একদম ঘটনার 2 ঘন্টার মধ্যে চিঠি, পোস্টার সারদা কাণ্ডে ফেসে গেলেন সুজন চক্রবর্তী ইত্যাদিতে। সামনে ভোট না, ভোটের জন্য তো করা। আচ্ছা, আজ পর্যন্ত কিন্তু সিআইডি তো না কি বিধাননগর কমিশন, আজ পর্যন্ত বিধাননগর কমিশনারেট ওই একদিন গেছিলেন বলে শুনেছি, আমি ছিলাম না। আমি তো 4 দিন 10টা পর্যন্ত বাড়িতে অপেক্ষা করেছি, কখন ওরা আসবেন চিঠিটা আমি নেব এবং নিলে উত্তর দেওয়ার জন্য আমি যাব। আজ পর্যন্ত চিঠিটা নিয়ে আমার কাছে আসেননি। তখন আমি ভাবছি আইনজীবী আছেন, আমার কি চিঠি লিখতে হবে যে ভাই আমাকে একটা চিঠি আপনারা দেবেন বলে সংবাদ মাধ্যমে দেখেই চিঠিটা দয়া করে দিয়ে যান? আমি চিঠি দেওয়ার সাহস নেই সুমন, চিঠি দেওয়ার সাহস জানিয়ে দিই, কারণ আমি 1 2 3 4 নাম সব বলে দেবো, বুঝতে পারবেন। বিধাননগর কমিশনারেট কি করছে, 10টায় ডাকছে যে কোনো সাক্ষীকে, সন্ধ্যে 7টায় একটা প্রশ্ন করছে, এতক্ষণ বসিয়ে রাখছে এবং সেকেন্ড দিনে যার জন্য আমাকে ইন্টারভিউ করে আমার জুনিয়র একজনকে পাঠাতে হলো যে আপনি বলুন। সেদিন ভয় পেয়ে সেদিন বলেছেন আমার কি করার আছে বলো, আমাকে তো এখনো পর্যন্ত নোটিশটা পাঠালো না, সব জায়গাতে প্রচার করে দিল, তুমি নোটিশটা পাঠাচ্ছে না কেন? ভালোবেসে বলো যাও। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমার সময় একেবারে শেষ। আপনাদের বলবো যে যেখান থেকে আমাদের এই আলোচনা আজকের প্রতিপক্ষ শুরু হয়েছিল যে পঞ্চায়েত নির্বাচন, অনেক সমালোচনা হলো, কিন্তু শেষে একটাই কথা বলার যে এখনও বিচার ব্যবস্থার ওপর কোটি কোটি মানুষের, ভারতবর্ষের রাষ্ট্রের অসংখ্য নাগরিকের সম্পূর্ণ ভরসা আছে এবং কলকাতা হাইকোর্টের ওপর আস্থা আছে যে তারাই এই বিতর্কে একটা অবসান ঘটিয়ে সুস্থ স্বাভাবিক অবাধ নির্বাচনের রাস্তায় আমাদের এই রাজ্যকে যেতে সাহায্য করবেন। সেই আশাটা নিয়ে এই অনুষ্ঠান শেষ হবে। কিন্তু টিয়া এবং কাকাতুয়া আছে, তারা বিতর্কে বসেছে যে জিনিসগুলো আমাদের সাম্প্রতিক সময় একেবারে আলোড়িত করেছে। একদিকে যেমন নাগরিক সমাজের পথে নামা এবং কলকাতার মহানগরীর রাস্তায় একেবারে জনস্রোত, এবং অন্যদিকে তেমন প্রশ্ন করলেই মাওবাদী, সেই নিয়েই তর্ক করছে টিয়া আর কাকাতুয়া। শুনুন ওদের। প্রতিবাদ কেউ করলেই তাকে মাওবাদী বলতে শুনি, শিলাদিত্যকে মাওবাদী তকমা দিয়েছিলেন উনি। তারপরে প্রেসিডেন্সির ছাত্রী তানিয়া ভরদ্বাজ মাওবাদী বলে তার নামেও দিয়েছিলেন আওয়াজ। এরপর যেই টুম্পা কয়াল প্রশ্ন করতে চলেন, তার নামেও তোদের দিদি একই কথা বলেন।
প্রতিবাদীদের মাঝেই দিদি মাওবাদীদের দেখা পান, এসব বলে আদতে তাদের ভয়ে দেখাতে চান। সিপিএম এর সঙ্গে এখন মাওদের আছে যোগ, হাতে নাতে ধরবো যেদিন পোহাবে দুর্ভোগ। মাওবাদীদের দেখতে পেলেই চিনে ফেলেন দিদি, বুঝতে পারেন কারা আসলে মাওদের প্রতিনিধি। রাজনীতির নামে যারা নিরীহ মানুষ মারে, তাদের নামে আর কি কথা বলার থাকতে পারে। তাদের প্রতি রীতিমতন ঘৃণা পোষণ করি, সর্বশক্তি দিয়ে মাওবাদীদের সাথে লড়ি। এই মাওদের সঙ্গে তোরাই ছিলি নন্দীগ্রামে, এখন তোরাই তোপ ডাকছিস মাওবাদীদের নামে। মাও বললেই মাও হয় না, বলতেন তো দিদি, তিনি এই রাজ্যটার আজ সর্বোচ্চ প্রতিনিধি। প্রতিবাদ করলেই মাওবাদী তকমা তার গায়ে, ইচ্ছে করেই তোদের দিদি লাগিয়ে দিতে চায়। এসব আসলে কৌশল ওনার, উনি ভয়ানক ধূর্ত। প্রতিবাদ যা হচ্ছে সেগুলো সবই স্বতঃস্ফূর্ত। কিষেনজির মুখটা থাকতো গামছা দিয়ে ঢাকা, মাওবাদীদের চিহ্ন আসলে সঙ্গে গামছা রাখা। গামছা থেকেই মাওবাদীদের চিনতে পারা যায়, সিপিএম ও মাওবাদীদের সাহায্যটাই চায়। দিদির কাছে রয়েছে সে ভাই সব গোপন তথ্য, বামেরা যতই আড়াল করুক সেই সমস্ত সত্য। তোদের আতার দিদির কাছে পড়ে গিয়েছে ধরা, কোনোভাবেই রাজ্যে এসব হবে না সহ্য করা। কামদুনি নিয়ে প্রচুর মানুষ নামলে এবার পথে, তোদের দিদি মেনে নিতে এটা পারছে না কোনো মতে। বুদ্ধিজীবীরা মিছিলে হাঁটায় চটে গিয়েছেন উনি, সংবাদ মাধ্যমের উপরে তোপ দাগতেও শুনি। আনন্দবাজারের চ্যানেলের উপর দিদি ভীষণ খাপ্পা, সন্ত্রাসের অভিযোগ যা যা সেসবও নাকি ধাপ্পা। রাস্তায় তবু হাজারে হাজারে হাঁটলো প্রতিবাদী, দিদিকে এদের সবাইকেই বলবেন মাওবাদী। নন্দীগ্রাম ইস্যুতে মিছিল ছিল অনেক বড়, ছোট্ট একটা ঘটনা নিয়ে বাড়াবাড়ি কেন করো? ওই মিছিলে সিপিএম দলে দলে লোকে নে ভিড় বাড়াতে চেয়েছিল, গিয়েছে সেটা জেনে। তাই তো বলি মুখোশ পরে পঞ্চায়েতের আগে সিপিএম এর প্রচারের টাক জ্বলছে যে তাই রাগে। কামদুনির ওই অপরাধীরা হয়েছে তো গ্রেপ্তার, তারপরেও কি প্রয়োজন ছিল পথে নাম্বার? প্রশ্ন করলে মাওবাদীদের তকমা আটেন দিদি, প্রতিবাদ না করাটাকেই করতে যে চান বিধি। অপরাধ হলে টাকা দিয়ে মুখ রাখতে চান যে বন্ধ। রাজ্যবাসী দেখছিল সব, জনগণ নয় অন্ধ। নিজেদের ক্ষোভ বুঝিয়ে দিতেই নামলো মানুষ পথে, ঘোষা করলেন তোদের দিদি বিফল মনোরথে। তোষামোদ শুনে চলাটাই রোজ নামচা ওনার, সহিষ্ণুতা তৈরি করুক সমালোচনা শোনার। মানুষ বলেনি তোরা কি ঘটিয়ে ছিলি নন্দীগ্রামে, লক্ষ লক্ষ মানুষ সেদিন প্রতিবাদে পথে নামে। তাদের বেশিরভাগ মানুষই আছে দিদির পাশে, সেই কারণেই খুব কম